হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন না? সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা পীযূষ কান্তি বড়ুয়ার শিশু সাহিত্য নিয়ে আলোচনা করব এবং তার রচনা থেকে পাঠ শুনব। এটি আশিসের 23তম প্রযোজনা। আমরা শিশুদের সঙ্গী, সংক্ষেপে আশিস, প্রতি মাসের প্রথম শুক্রবার রাত 10টায় নিউ ইয়র্ক টাইম এবং বাংলাদেশ সময় প্রতি মাসের প্রথম শনিবার সকাল 9টায় এই আসরটি প্রচার করে 1 ঘণ্টাব্যাপী এই অনুষ্ঠানে একজন করে আমরা শিশু সাহিত্যিককে নির্বাচন করি এবং তার রচনাগুলো দেশ বিদেশের বিভিন্ন শিশু শিল্পীদের কণ্ঠে পাঠ করাই। আজকে আমাদের মনোনীত শিশু সাহিত্যিক ডাক্তার পীযূষ কান্তি বড়ুয়া। পীযূষ কান্তি বড়ুয়া, আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি। আপনাদের সবাইকে একটু দেরিতে হলেও শুভ ইংরেজি নববর্ষ। আপনাকে ধন্যবাদ আজকে অনুগ্রহ করে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনি একজন চিকিৎসক, এছাড়া আপনি সারাদিন আপনার কলম চলে, আপনি সমাজ সংস্কারক, চিন্তাবিদ এবং একজন প্রত্যক্ষ কর্মী। সমাজ গঠনের জন্য, বিনির্মাণের জন্য একজন প্রত্যক্ষ কর্মী। আপনি সব সময় ব্যস্ত থাকেন, এর মাঝে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য আশিসের পক্ষ থেকে আমাদের বিনীত কৃতজ্ঞতা আপনার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আরো একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, জনাব জাফর ওয়াজেদ। তিনি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক। তিনি অনুগ্রহ করে আমাদের সাথে যুক্ত হয়েছেন। তিনি নিজেও একজন শিশু সাহিত্যিক, সুলেখক এবং চিন্তাবিদ। অনুগ্রহ করে আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আনমিউট করতে হবে। ধন্যবাদ মঞ্জুর কাদেরকে এবং আশিসকে। অনুগ্রহ করে না, আগ্রহ ভরেই আমি এই অনুষ্ঠানে এসেছি, কারণ পীযূষ কান্তি বড়ুয়া বলে একটি বিষয় কাজ করে আমার মধ্যে। আমি তার লেখার গুণমুগ্ধ একজন, এবং তার রচনাগুলো প্রায় কবিতায় যিনি ফেসবুকে দিয়ে থাকেন ছড়াগুলো, এগুলো আমি শেয়ার করি, কারণ আমার মনে হয় যে আমার যারা বন্ধু বান্ধব আছে তাদেরও পাঠ করা উচিত। পীযূষ বড়ুয়া আসলেই একটি অনন্য ব্যক্তিত্ব বলতে পারি আমি, কারণ ব্যক্তিগতভাবে ওনার সান্নিধ্য আমি পেয়েছি। আমি যতবারই চাঁদপুর গিয়েছি ওনাকে পেয়েছি, এমনকি তার এত বিষয়ের সাথে সম্পর্কিত দেখতে পেয়ে আমি খুব মুগ্ধ হই যে তিনি সামাজিক সংগঠন করছেন, আবৃত্তি করছেন, নাটকের গ্রুপের সাথে কাজ করছেন, শিল্প সাহিত্য করছেন, বড়দের লেখাও লিখছেন এবং ফেসবুকে সময় দিচ্ছেন। হেন বিষয় নেই যে যেগুলো পীযূষ বড়ুয়া ধারণ করতে পারেন। তার পুরো পরিবারটাই একটি শিল্প সাহিত্য সংস্কৃতির জন্য নিবেদিত পরিবার, এবং সেখানে তার এই লেখনের গুণাবলী অনেক উঁচু ধরেন বলে আমি মনে করি। আমি পীযূষ বড়ুয়ার এই অনুষ্ঠানে অংশ নিতে পেরে আসলেই আমি ধন্য এবং কৃতজ্ঞতা আপনাদের প্রতি যে আমাকে অন্তত ডেকেছেন। আমি সাংবাদিকতার লোক, সাহিত্যের সাথে আমার সম্পর্ক রয়েছে, সেই সুবাদেও যদি ডেকে থাকেন আমি বলবো আমি একটি যোগ্য অনুষ্ঠানে যোগ্য ব্যক্তির সান্নিধ্যে আসার যে সুযোগটুকু পেয়েছি, এটা আমার জন্য চির স্মরণীয় হয়ে থাকবে। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনি এত ব্যস্ততার মাঝে আপনি বাংলাদেশ সরকারের খুব উঁচু পদে চাকরি করেন, আপনি একটি প্রতিষ্ঠানের মহাপরিচালক, এরপরও আপনি সময় নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের কৃতজ্ঞতার শেষ নাই। এবারে আমরা আপনাদের সাথে পরিচয় করে দিব আমাদের ছোট্ট বন্ধুদের। প্রথমে আমি পরিচয় করে দিতে চাই আমাদের ছোট্ট বন্ধু প্রখর পীযূষ বড়ুয়াকে। কোন ক্লাসে পড়ো? আমি এখন ক্লাস 7-এ উঠেছি, উত্তীর্ণ হয়েছি। আর তুমি যে আবৃত্তি করা শিখেছো, কার কাছে শিখেছো? আমি প্রথমে আবৃত্তি করা শিখেছি আমার শ্রদ্ধেয় শিক্ষক, আমার বাবা ডাক্তার পীযূষ কান্তি বড়ুয়া। তারপর আমি শিখেছি আমার শ্রদ্ধেয় স্যার কবি পীযূষ কান্তি রায় চৌধুরী। সেখান থেকে আমি এখন আমার সংগঠনে আবৃত্তি করছি,
বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, চাঁদপুর জেলা শাখা। তোমার বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের পক্ষ থেকে আজকে তোমরা 4 জনেই অংশগ্রহণ করছো, এই জন্য তোমাদেরকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই। অনেক ধন্যবাদ। এবারে আমি আমন্ত্রণ জানাবো আমাদের আরেকজন বন্ধু আসমাকে। আসমা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? জি আঙ্কেল, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, তোমার একটু ঝাপসা আসছে, কিন্তু তোমাকে আমরা চিনতে পেরেছি। আজকে যুক্ত হওয়ার জন্য তোমাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। কোথায় পড়ো, কি পড়ো? আঙ্কেল, আমি চাঁদপুর সরকারি কলেজে ডিগ্রি সেকেন্ড ইয়ারে পড়তেছি। বাহ, কি কি বিষয় তোমার? আমার সাবজেক্ট হলো গিয়ে রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি আর হলো গিয়ে ইসলাম শিক্ষা। বাহ, একদম বাংলাদেশ চালানোর জন্য যা যা দরকার, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি সবই তোমার আছে। অনেক বড় হবে জি তুমি। তোমাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আজকে যুক্ত হওয়ার জন্য। এরপরে আমি যুক্ত করে নিব আমাদের আরেকজন ছোট্ট বন্ধু নিলয় দাসকে। নিলয়, কেমন আছো? এই তো আঙ্কেল, ভালো। কোন ক্লাসে পড়ো, কি পড়ো? আমি এবার এসএসসি পরীক্ষার্থী, ক্লাস 10 এর, হাসানের স্কুল থেকে, হাসানের সরকারি উচ্চ বিদ্যালয়। তোমার জন্য আমাদের অনেক শুভেচ্ছা রইল। নিশ্চয়ই তুমি খুব ভালো ছাত্র এবং খুব ভালো করবে। আমরা প্রত্যেকে এখানে যারা আছি তোমার জন্য দোয়া করি, সকলের জন্য আমরা দোয়া করি। আমাদের শুভেচ্ছা থাকবে যেন তোমরা পড়াশোনায় ভালো করো। কার কাছে আবৃত্তি শেখো? আমি তো বর্তমানে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুর জেলা শাখার একজন শিক্ষার্থী, এখানে আবৃত্তি শিখি। কে তোমার শিক্ষক? আমাদের এখানে আমাদের শ্রদ্ধেয় আন্টি, আমাদের প্রিয় আন্টি মুক্তা পীযূষ বড়ুয়া, আঙ্কেল আছে আমাদের ডক্টর পীযূষ কান্তি বড়ুয়া, ওনারাই আমাদেরকে বর্তমানে প্রশিক্ষণ দিয়ে যায়। তার মানে তার শুধু যে 2টি ছেলে তাই না, তোমরা সবাই তার ছেলে মেয়ে। হ্যাঁ, এটি খুব আনন্দের বিষয়। সবশেষে আমি যাব আমাদের আরেকজন ছোট্ট বন্ধু রুবাইয়া হোসেনের কাছে। রুবাইয়া, কেমন আছো বলো? জি আঙ্কেল, ভালো আছি। আপনি? হ্যাঁ, আমিও ভালো আছি। এর আগে একটি অনুষ্ঠানে তোমার ছোট বোন আমাদের সাথে যুক্ত হয়েছিল। আজকে তুমি যুক্ত হলে, একদিন তোমার মাও আমাদের সাথে যুক্ত হবেন, কারণ আমরা জানি যে তোমাদের পুরো পরিবারটি আবৃত্তির সাথে যুক্ত। কি পড়ো বলো? আমি এবার ক্লাস 10-এ পড়ছি। ক্লাস 10-এ পড়ছো। কোথায় পড়ছো? মাছিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। মাতৃপীঠ। হ্যাঁ, চাঁদপুরের খুব বিখ্যাত একটি স্কুল মাতৃপীঠ। আরো একটি স্কুল আছে, তাই না? 2টি স্কুল হাসান বোধহয়। আলী। জি হাসান আলী তো ছেলেদের, মেয়েদের জি হলো মানে মাতৃপীঠ। জি হুম। হাসান আলীর দিকে মেয়েরা পড়ে? না। আচ্ছা, তোমরা ভাগ করে নিয়েছো যে তোমাদের স্কুলে ছেলেদের ঢুকতে দেবে না, আর ছেলেদের স্কুলে তোমাদের ঢুকতে দেবে না। কিন্তু কি মজার কথা কি জানো, মানে যিনি পৃথিবী বানিয়েছেন তিনি কিন্তু একটি পৃথিবী বানিয়েছেন। একটি পৃথিবীতে এই ছেলেরা মেয়েরা একসাথে বাস করে, কোনো সমস্যা হয় না। কিন্তু পৃথিবীতে এসে আমরা সব আলাদা করে ফেলেছি যে না, মেয়েদের জন্য আলাদা কিছু হবে, ছেলেদের জন্য আলাদা কিছু হবে। তোমরা যখন বড় হবে তখন তোমরা এগুলি সব একাকার করে ফেলবে। আমরা চাই সব মানুষ মানুষ হয়ে বাঁচুক। তোমাদের সকলকে আমাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আশিসের পক্ষ থেকে। তোমরা জানো আশিস একটি বিশ্বব্যাপী শিশুদের সংগঠন। এই সংগঠনের মূল উদ্দেশ্য হলো শিশুরা যাতে মুক্ত বুদ্ধি নিয়ে বড় হতে পারে, তারা যেন নির্ভয়ে বড় হতে পারে, তারা যেন কোনো প্রশ্ন করতে পারে নির্ভয়ে। যে কোনো প্রশ্ন করলে যেন কেউ না বলে যে এই প্রশ্ন করা যাবে না, ওই প্রশ্ন করা যাবে না, এত প্রশ্ন করছো কেন। না, তোমাদের যত প্রশ্ন আছে মনে, সব প্রশ্ন তোমরা করবে। এভাবে তোমরা বড় হবে, কারণ তোমাদের জানতে হবে। প্রশ্ন না করলে তোমরা কিছু জানবে না। আর সেজন্য আমরা চাই কি, এই যে আজকে যে 2জন বিখ্যাত মহৎ লোক তোমাদের সাথে যুক্ত হয়েছে, তারা কি ভাবেন, তাদের ভাবনাগুলি যদি তোমাদের ভেতরে যদি একটু একটু করে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে একদিন তোমরাও তাদের মতো মহৎ হয়ে উঠবে। এটি আমাদের উদ্দেশ্য। আর আজকের এই অনুষ্ঠানটি যারা যারা দেখবে, দেশের বিদেশের শিশুরা তারাও তোমাদের মতো করে ভাববে। এই হলো আমাদের উদ্দেশ্য। এই অনুষ্ঠানটি অনুগ্রহ করে প্রচার করছে nrbnews24.com এবং অনুষ্ঠানটি সমন্বয় করছেন সাংবাদিক ওমর আলী। nrbnews24.com এবং সাংবাদিক ওমর আলীকে আশিসের পক্ষ থেকে, আমাদের সকলের পক্ষ থেকে, তোমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমি প্রথমেই ডাক্তার পীযূষ কান্তি বড়ুয়াকে
অনুরোধ করব যে তিনি যে লেখেন তার লেখার ব্যাপ্তি এত বেশি, তিনি আসলে দার্শনিক। তার বিভিন্ন বই আমি পড়েছি এবং তার যে চিন্তা, আকাশ সমান তার চিন্তা, এবং সেই চিন্তাগুলি তিনি অল্প অল্প করে তরল করে করে পাঠকের ভিতর ঢুকিয়ে দিতে চান। তিনি একজন দার্শনিক, তিনি কবি। আসলে কবি মানেই তো দার্শনিক হয়, কিন্তু তিনি একটু অন্যরকম চিন্তাবিদ। তিনি সমাজ সংস্কারক, তিনি সমাজ কর্মী, তিনি একজন চিকিৎসক। তিনি মানুষকে বিভিন্নভাবে সেবা দিয়ে যাচ্ছেন এবং তিনি এমন একজন মায়ের সন্তান যিনি রত্নগর্ভা হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত। ডক্টর পীযূষকান্তি বড়ুয়া আমার বন্ধু, আমার পরিচিত। শুধু এই পরিচয়ের জন্য দেশে বিদেশে আমার অনেক সম্মান, মানুষ আমাকে অনেক সম্মান করে যে আমি পীযূষকান্তি বড়ুয়াকে চিনি। এই শ্লাঘাবোধ আমার মধ্যে রয়েছে। ডক্টর পীযূষকান্তি বড়ুয়া, আপনি যে লিখেন, বড়দের জন্য লিখেন, ঠিক আছে, ছোটদের জন্য কেন লিখেন? ধন্যবাদ প্রিয় সঞ্চালক মঞ্জুর কাদের ভাই। আসলে আপনি তো প্রশংসায় উদার। আপনার যে কথাগুলো বললেন ওগুলো আপনার স্নেহ এবং ভালোবাসা হিসেবে নিচ্ছি। হয়তো আমি সবকিছুর জন্য উপযোগী নই। আর আমি এই ফাঁকে একটু ধন্যবাদ জানাতে যাই আমাদের প্রিয় জাফর ওয়াজেদ ভাই, যিনি 21শে পদকপ্রাপ্ত কবি এবং সাংবাদিক, এবং তিনি ডাকসুর সাহিত্য সম্পাদক ছিলেন। এবং তার সমসাময়িক কবিরা হচ্ছেন কবি কামাল চৌধুরী, তারপরে লিয়াকত আলী লাখি ভাইও তার সমসাময়িক সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তো উনি অনেক বড় মাপের উঁচু দরের একজন সাহিত্য শিল্পী, যে কারণে আপনি যখন কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, হ্যাঁ, মানে কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর সাথে ওনার বন্ধুত্ব অনেক প্রগাঢ় হচ্ছিল, সেটা আমরা বুঝতে পেরেছি। এবং যখনই মঞ্জুর কাদের ভাই একজন আলোচকের কথা বললেন, তখন আমি আর বিকল্প কোনো কিছু চিন্তা না করে জাফর ওয়াজেদ ভাইকে অনুরোধ করি, এবং তিনি এক বাক্যে রাজি হয়েছেন। আমাকে তিনি স্নেহ করেন বলেই এক বাক্যে রাজি হয়েছেন। আমি তাদের দুজনের কাছেই ঋণী। শিশুদের জন্য কেন লিখি কথাটা আসলে আমি যদি বলি, যে আমি যখন বড় হচ্ছি তখন আমি খেলাঘরের মাধ্যমে বড় হয়েছি। তো খেলাঘর প্রথম সাহিত্য বাসরে আমাকে নিয়ে যায়, সুযোগ দেয়। ওই সাহিত্য বাসরে গিয়েই আমার প্রথম ছড়া লেখা শুরু হয়। প্রথম ছড়াটা ছিল যে তখন তো বিশ্বকাপ খেলা চলছিল, এরকম উন্মাদনা হয়তো বেশি ছিল না, কিন্তু ছিল। ওখানেই লিখেছিলাম যে ম্যারাডোনা নামের একটি ছেলে ভালো ফুটবল খেলে, বিশ্বকাপের হিরো সে, বলে সাদা পেলে। এই ধরনের একটা ছড়া ছিল হয়তো। এইভাবে যখন শুরু হলো, দেখলাম পরবর্তীতে আমাদের দেশের শিশুরা কোনো কারণে ইতিহাস সম্পর্কে তাদের সচেতনতা তৈরি হচ্ছে না, তাদেরকে যে সেভাবে আমরা খেলার মাঠ দিতে পারছি না, বা তাদেরকে সেভাবে পরিচর্যা করার সুযোগ হচ্ছে না। তখন ধীরে ধীরে ছড়ার মাধ্যমে তাদেরকে কিছুটা কিছুটা ইতিহাসের জ্ঞান, বিজ্ঞানের জ্ঞান এবং সমাজের আরো কিছু জীবন নির্মাণের জন্য যে প্রয়োজনীয় উপাদান, ওগুলি অল্প অল্প করে দিয়ে আমি ছড়া লিখতে শুরু করি। আমার ছড়া লেখা, ছড়ার বইয়ের পাশাপাশি শিশুদের জন্য গল্প গ্রন্থও আছে। একটি ছোট্ট পুস্তিকা গল্প গ্রন্থ মুক্তিবীর, আর দুটো গল্প গ্রন্থ আছে। একটা হচ্ছে লুইপার কলম, আরটা হচ্ছে ভুতুরে পাখা। দুটোতেই 10 এবং 11টা করে গল্প সন্নিবেশিত হয়েছে, যেটা প্রসিদ্ধ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে। আর মুক্তিবীর, এটি মুক্তিযুদ্ধের উপর একটা শিশুর যে কার্যক্রম, শিশুর যে অবদান, সেটাকে নির্ভর করে একটি গল্প। এটা আরোয়া প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে অমর একুশে গ্রন্থমেলায়। তো এই আমি কিন্তু ননসেন্স রাইম খুব একটা লিখি না, বা হালকা পাতলা বিষয় নিয়ে একদম যে মানে যে কাঁটা খুলে মাছ গিলিয়ে দেওয়ার মতন করেও আমি লিখি না। আমি লিখি হলো টুকরো টুকরো ঘটনা, ইতিহাসগুলোকে সন্নিবেশিত করে, যাতে করে এটা পড়লে তাদের পরবর্তীতে কাজে লাগে। যেমন আজকে আপনি
যাদেরকে দেখছেন, যারা আজকে এই ছড়াগুলো পাঠ করবে, কিংবা আমার আরো অনেক আপনার আমার আমার পত্নীর যে সংগঠন বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, তার সংগঠনের যারা ছাত্রছাত্রী আছে তারাও মাঝে মধ্যে তার আন্টি বলে তাকে ডাকে, তার আন্টিকে তারা বলে যে আন্টি, আঙ্কেলের কবিতাগুলো পড়লে আমাদের আর এই যে বিজিএস সমাজবিজ্ঞান বা ইতিহাসের প্রশ্নগুলো উত্তর দিতে কষ্ট হয় না। তাদের এই কথা বলাটা আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। এই কথাটা মানে প্রায় কম বেশি সব এই যে শিক্ষার্থী এবং শিল্পী যারা বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের হয়ে আবৃত্তি করছে, তারা সবাই বলে। এরা এরা বলার পরে আমার উৎসাহটা আরো বেড়ে গেছে, এবং আমার চেষ্টা থাকে যে নিছক ননসেন্স রাইম না হয়ে ওখানে যাতে কিছু কিছু ইতিহাসের উপাদান থাকে। ধন্যবাদ কাদের ভাই। আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তার পীযূষ কান্তি বড়ুয়া। আপনার কথা আমরা শুনবো, কিন্তু দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আমি তো পীযূষ কান্তি বড়ুয়াকে চিনি শিশু সাহিত্যিক হিসেবে, কিন্তু যারা চেনেন না তাদের কাছে পীযূষ কান্তি বড়ুয়ার কিছু ছড়া আমরা উপস্থাপন করব, যাতে আপনারা বুঝতে পারেন যে পীযূষ কান্তি বড়ুয়া আসলে কোন মাপের লেখক। পীযূষ কান্তি বড়ুয়া বাংলাদেশের ছড়াকারদের মধ্যে শীর্ষস্থানীয় একজন ছড়াকার। তিনি কলাম লেখেন, তিনি কবিতা লেখেন, বড়দের জন্য লেখেন, ছোটদের জন্য লেখেন, এবং তিনি শিশুদেরকে নির্মাণ করার জন্য বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ করেছেন। ডাক্তার পীযূষ কান্তি বড়ুয়ার ছড়া নিয়ে আজকে আলোচনা করার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি 4 জন শিশু শিল্পীকে। তারা সবাই বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের শিক্ষার্থী। তারা প্রখর পীযূষ বড়ুয়া, আসমা আক্তার, নিলয় দাস এবং রুবাইয়া হোসেন। আমি প্রথমেই আমন্ত্রণ জানাবো প্রখর পীযূষ বড়ুয়াকে ডাক্তার পীযূষ কান্তি বড়ুয়ার 2টি ছড়া পড়ার জন্য। আবৃত্তি করছি কবি পীযূষ কান্তি বড়ুয়া রচিত বদ্বীপ হতে বাংলাদেশ কাব্যগ্রন্থ হতে আমার দেহে মাটির ঘ্রাণ কবিতা। হিমালয়ের একটি নদী গঙ্গা নাকি নাম, গড়িয়ে চলে সাগর পানে, কেউ বলে না থাম। একটি নদী পুরুষ নামে হিমালয়কে ছেড়ে, ব্রহ্মপুত্র হই আসে গঙ্গাকে সে তেড়ে। 2টি নদী পাল্লা দিয়ে সাগর পারে ধায়, সমতলে চলতে গিয়ে মেঘনা তারা পায়। মেঘনা সহ 3 নদীতে জমিয়ে পলি ধীরে, বয়ের মতো দ্বীপখানি এক গড়ল সাগর তীরে। আজ থেকে সে বহু আগে উঠল গড়ে ভূমি, দুনিয়া জুড়ে ডেল্টা তারে বলছে আমি তুমি। এই ভূমিতেই আমার বাবা তার বাবারা বেড়ে, পুঁতে গেছে আমার শেকড় খুব গভীরে গেড়ে। আমার দেহে এই মাটিরই গন্ধ আছে মাখা, এই মাটি মা ও আমার সব বাঙালির মা। ধন্যবাদ। খুব সুন্দর। আরো একটি ছড়া পড়বে। আকবরী আমল। বাংলা কেড়ে পাঠান মোগল লুট করেছে ধন, উঁচু মাথার ইলিশবাসী হয় অধবদন। সেন হটিয়ে খিলজি এলো, খিলজি গেল জ্বরে, মোগল এসে রত্ন লুটে নিল নিজের ঘরে। সেই সময়ে বাংলা ছিল ঐশ্বর্যের রানী, 12 ভূঁইয়ার রাজ্য ছিল মুসলিম খানদানি। বাদশা যারা মোগল ছিল আকবরী তার সেরা, প্রজারা সব ঘুমায় রাতে সুখ ভরা মার ডেরা। তার আমলে ফসল হতো বাংলা বছর গুনে, বৈশাখ আনি নতুন বছর আশাতে বীজ বুনে। নতুন একটি ধর্ম এলো দিন ইলাহি, বাদশা ছিল তার প্রণেতা এখন আর নাহি। তার সভাতে নবরত্ন অতুল ছিল জ্ঞানে, আকবর ছিল অক্ষরহীন তাদের কথা বাণী। ধন্যবাদ।
তোমাকে অনেক ধন্যবাদ প্রখর পীযূষ বড়ুয়া। তোমার সাথে আমাদের আরো একবার দেখা হবে, তোমার কণ্ঠে আমরা আরো ছড়া শুনবো। এবারে আমরা আমন্ত্রণ জানাবো আমাদের আরেক বন্ধু আসমা আক্তারকে। আসমা, আনমিউট করে কথা বলতে হবে। আবৃত্তি করছি কবি পীযূষকান্তি বড়ুয়া রচিত ইলিশের বাড়ি চাঁদপুর। ইলিশের বাড়ি চাঁদপুর, মেঘনা পাড়ের মেয়ে, সাগর জলে ডাগর হলে মেঘনাতে যায় ধি। জাটকানাতে জন্ম দিতে আসলে মেয়ে বাড়ি, যত্ন যে তার হয় নিতে খুব বাপ ভাই আর মারি। ইলিশ তোমার বোন হয় গো, ইলিশ আমার মেয়ে, ডিমের ইলিশ আর খেও না হাতের কাছে পেয়ে। আমার মেয়ে ইলিশ যদি ডিম ছেড়ে দেয় জলে, এক ইলিশের বদলে ইলিশ মিলবে দলে দলে। জাটকারা চাঁদপুরের নাতি, জাটকা ধরো না, কিশোর ইলিশ বাড়তে দিও লালসা করো না। মা কিংবা জাটকা ইলিশ যত্ন, বাংলাদেশের কোনায় কোনায় ইলিশ সেদিন হবে। ইলিশ তোমার বোন হয় গো, ইলিশ আমার মেয়ে, চাঁদপুরে তার ঘর বাড়ি তাই ধন্য তারে পেয়ে। ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ। আরেকটু শুনবো নাকি? আবৃত্তি করছি ইলিশের রেসিপি। পাশের বাড়ির রান্নাঘরে ইলিশ ভাজার ঘ্রাণে বুকের ভিতর টানটা দিল, সইল না আর প্রাণে। উপরতলায় সর্ষে ইলিশ রাঁধছে জানি কে, ঝাঁঝের চোটে জল এসেছে আমার দু চোখে। ইলিশ মাছের পোলাও রেঁধে কে যাও গো নিয়ে, আমার জন্য যাওয়ার কালে অল্প যেও দিয়ে। বাজার চষে আনলো নিচে আনারসের হালি, ইলিশ রেঁধে দিল ঢেলে তাতেই কয়েক ফালি। দই ইলিশের গন্ধ পেয়ে ভাঙলো ঘুমের ঘোর, কাকেই বলি আমারও চাই, পাই না মনের জোর। কলা পাতায় ভাপা ইলিশ বৌদি ভালো করে, ইলিশ মাছে বেগুন দিয়ে গিন্নি রাঁধে ঘরে। ইলিশ নাকি গ্রিল খেতে হয় ভাজার চেয়ে ভালো, লঙ্কা ভেজে ইলিশ খেয়ে মুখে আগুন জ্বালো। বারবিকিউ ইলিশ খেয়ে বালুর তটে নেচে, সাগর ভেজায় দুখানি পা নিজেই এসে যেচে। লেমন রস, লেবুর রসে লেমন ইলিশ আর ইলিশের রোস্ট, কে খাওয়াবে খুঁজছি আমি তেমন উদার হোস্ট। ইলিশ দিয়ে ফিশ বল হয়, ফুটবল তো নয়, যায় না খেলা খেয়েই তাকে করতে হলো জয়। ইলিশ কাবাব, ভর্তা ইলিশ কিংবা দো পেঁয়াজা, ইলিশ যদি চাঁদপুরি হয় তবে সবই মজা। ইলিশ মাছের নাম না জানা অনেক ডিশই হয়, সব কটাতে দেশের ছোঁয়া ভিনদেশি তো নয়। ধন্যবাদ। বাহ, আমি তো বেশি ইলিশের স্বাদ পাচ্ছি। তবে এটি ঠিক যে ইলিশ মাছ আগে তো আমরা কখনো পরিকল্পনা করতাম না, এখন একটি পরিকল্পনা হচ্ছে। নির্দিষ্ট সময়ে যখন মা ইলিশ ডিম পারে সেই সময়টা ইলিশ ধরা নিষেধ থাকে। কেন নিষেধ থাকে? যাতে মা ইলিশের ডিমগুলি পাড়তে পারে। এবং তোমরা জানো যে ইলিশ মাছ প্রচুর ডিম পারে, ঝাঁকে ঝাঁকে পোনা হয়। আর ইলিশ মাছ সে নিজে যেখানে জন্মগ্রহণ করেছে, করে একসময় সে সাগরে চলে গেছে, আবার যখন তার ডিম পাড়ার সময় তখন সে ঠিক তার জন্মস্থানে চলে আসে। ঠিক যেমন আমাদের মেয়েরা যখন বিয়ে হয় শ্বশুরবাড়ি চলে যায়, যখন তাদের বেবি হবে তখন তারা ঠিক মায়ের বাড়িতে চলে আসতে চায়, ঠিক এরকম ইলিশও কিন্তু ঠিক মায়ের বাড়িতে চলে আসে বাচ্চা দেওয়ার জন্য। কাজে ইলিশ আমাদের অতিথি। মা ইলিশকে কখনো মারতে হয় না, মা ইলিশকে ডিম পাড়তে দিতে হয়। ডাক্তার পীযূষকান্তি বড়ুয়া ইলিশের দেশে থাকেন এবং ইলিশের প্রতি যে মমতা, এটি আমরা নোট করে রাখলাম। আপনার ইলিশের প্রতি এই আদর, এই মমতা, এই স্লোগান, এটি খুব তাৎপর্যপূর্ণ। আমরা আপনাকে সাধুবাদ জানাই। এবারে আমি আমন্ত্রণ জানাবো নিলয় দাসকে। নিলয় দাস, কেমন আছো বলো? এই তো ভালো। তুমি কি ছড়া শোনাবে? আমি আজকে শোনাচ্ছি আমাদের কবি পীযূষকান্তি বড়ুয়ার শোকের অর্ঘ্যে বঙ্গবন্ধু কাব্যগ্রন্থের প্রথম অংশ। মধুমতির তীরে এসে বোরহান উদ্দিন শেখ গড়ে তোলেন টুঙ্গি পাড়ায় শেখের বংশ এক।
সেই বংশেরই কদু শেখের গল্প সবার জানা, রাইনগোরাকে আধা পয়সা করেন জরিমানা। আব্দুল হামিদ শেখের ছেলে লুৎফর রহমান, আব্দুল মজিদ শেখের মেয়ের তিনি পানি পান। শেখ লুৎফর আর সায়েরা তাদের বড় পুত, সদ্যজাত শিশু যেন খোদার বিশেষ দূত। বাপ যেন তার ঘুমের বড়ি, বাপের ছোঁয়া পেলে খোকার চোখে ঘুম পড়িরা ঘুমকে দিত ঢেলে। মুজিবে নামের সেই খোকাটির দুরন্ত শৈশব, ব্রতচারীর নৃত্যে মেতে করত কলরব। এই ছেলেটি ৭৫-এ দানব রাতের শেষে ঘুমিয়ে গেল গুলির ঘায়ে সিঁড়ির শয্যায় এসে। শোকের আগস্ট দুঃখ বাড়ায় দিনে ও দৈর্ঘ্যে, জনক তোমায় শ্রদ্ধা জানাই শোকের এ অর্ঘে। ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ নিলয়। তোমার দ্বিতীয় ছড়াটি শুনবো এবারে। আচ্ছা, এবার আবৃত্তি করছি শোকের অর্ঘ্য চতুর্থ পর্ব। পৃথিবীর বুকে মানবতাবাদী জন্ম নিয়েছে যত, পাল সেন হতে পাঠান মোগল নয় কেউ তার মতো। আর্তের ব্রতে যে মহাজনেরা নিজেকে বিলিয়ে দিয়ে, ইতিহাস হয়ে জলজলে আজও আপন আলোক নিয়ে। তাদের সবারে ছাড়িয়ে হয়েছে ইতিহাসে অম্লান, দেখালো স্বপ্ন বাঙালিকে শেখ মুজিবুর রহমান। তার প্রজ্ঞায় হৃদয় বাণীতে নড়িয়ে বিশ্ব টনক, মুক্তি পাগল বাঙালিকে এনে স্বাধীনতা দেয় জনক। মুক্তির দ্রুমে টাঙিয়ে পতাকা গিয়েছে আগল খুলে, বুকের ভিতরে জনক নিবাসে পিতা চেয়ে চোখ তুলে। অনেক ধন্যবাদ। জনককে নিয়ে তুমি দুটি ছড়া পড়লে। আসলে তো এই দুটি কি আমরা ছড়া বলতে পারি না, এই দুটি কবিতা এবং জাতির জনকের প্রতি কবির নৈবেদ্য। তোমরা তো কেউ স্বাধীনতা যুদ্ধ দেখনি, আমি দেখেছি, কিন্তু আমি তখন ঠিকভাবে বোঝার আমাদের বয়স হয়নি। একটা আতঙ্ক, একটা ভয়, এরকম একটা সময় ছিল। কিন্তু আমি দেখেছি গ্রামকে গ্রাম পাকিস্তানি বাহিনী জ্বালিয়ে দিয়েছে, সেই সাথে যুক্ত হয়েছে আমাদের রাজাকাররা। এমন বিভীষিকাময় একটি পরিস্থিতি, ৯টি মাস, প্রায় ১ বছর, কি আতঙ্কের মধ্যে আমাদের কেটেছে। কত মানুষ মারা গেল, ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছে, ২ লক্ষ মা বোন চরম নির্যাতন সহ্য করেছে। জাতির জনকের এক আঙ্গুলের, এক তর্জনীর ইশারায় সারা বাংলাদেশ এক হয়েছে। সেই সময় তোমরা দেখোনি, আমি জানি না এক জীবনে তোমরা আর কখনো সেই সময় দেখবে কিনা। পুরো জাতি এক হয়েছিল। সেই জাতির পিতার প্রতি আমাদের যে ঋণ, সেটি তো কখনোই শোধ হবে না, কিন্তু অন্তত প্রকাশ্যে অপ্রকাশ্যে জনান্তিকে জনসমাগমে কথাগুলি আমাদের বলে যেতে হবে। আমাদের অন্তত কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আজকে আমাদের যিনি লেখক, শিশু সাহিত্যিক ডাক্তার পীযূষকান্তি বড়ুয়া, তার আরো একটি বিশেষ গুণ, তিনি মনে প্রাণে রক্ত মাংসে একজন স্বদেশপ্রেমী। তিনি মুক্তিযুদ্ধের পক্ষের, মানুষের পক্ষের একজন দেশপ্রেমিক লেখক। নিলয়, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি এই দুটি ছড়া পড়লে। আমি এবারে আমন্ত্রণ জানাবো রুবাইয়া হোসেনকে দুটি ছড়া পড়ার জন্য। রুবাইয়া হোসেন। জি, আমি এখন আবৃত্তি করছি কবি পীযূষকান্তি রচিত কাব্যগ্রন্থ তারামাঝি চাঁদ মামা হতে তোমরা আমরা কবিতাটি। তোমরা যত আসল পেলে, আমরা তত নকল। তোমরা পেলে স্বাস্থ্য অটুট, আমরা পেলাম ধকল। তোমরা পেয়েছো লোকাল চিকেন, আমরা পেয়েছি ফার্ম। তোমরা নিয়েছো আসল স্বাদ, আর আমরা পাই না চার্ম। তোমাদের গরু যে দুধ দিয়েছে প্রতি চুমুকেই বল, আমরা যে দুধ পান করি আজ অর্থনাশ কেবল। তোমরা পেয়েছো আলো আর বায়ু অক্সিজেনের দিবে, আমরা পেয়েছি কালো ধোঁয়া আর তাতেই জীবন নিভে। তোমরা পেয়েছো সবুজ পৃথিবী কাকা চাচা একসাথে,
আমরা পেয়েছি বিভেদ কেবল ডান আর বাম হাতে। ধন্যবাদ। তোমার পরের ছয়টি শুনি। শিশুর নগর। বিকেলের দেহ জুড়ে গড়ানো রোদে মন চায় বিনোদনে মেতে আমোদে। ছোট নদী আছে এক, তার তীরে যাই, ফেলে আসা শৈশব তারে ফিরে পাই। নদী ছোটে এঁকে বেঁকে আছে দুই তীর, দুই পাশে আছে গাছ শান্ত নিবিড়। নদী চলে নিচ দিয়ে উপরে সেতু, স্বচ্ছ জলের মাঝে ছায়া সেতু। আকাশের বুকে ছিল ছোট সাদা মেঘ, তার ছায়া জলে পড়ে বাড়ায় আবেগ। বিকেলের সোনা রোদে শিশুর নগর, জেগে উঠে থেকে থেকে রয় তা অজর। ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ, খুব মিষ্টি করে পড়েছো তুমি রুবাইয়া। আমরা 4 জন শিশু আবৃত্তিকারের কণ্ঠে দুটি করে মোট 8টি ছড়া শুনলাম। পীযূষকান্তি বড়ুয়ার রচনা এত দীর্ঘ, এত বিস্তর, এত প্রচুর, এত বিশাল যে তার সব রচনা এক আসরে পাঠ করা বা তার বিভিন্ন স্বাদের রচনাগুলি কিছু কিছু পাঠ করাও সম্ভব হয় না। তার এত বিভিন্ন বিষয়ের উপর তার রচনা। তার ইলিশের ছড়া, শুধু ইলিশের ছড়া শুনলেই বোঝা যাবে যে শুধু মানুষ না, গভীর জলের ভেতর যে মাছ, তার জন্য তার কি মমতা, তার প্রতিটা প্রাণীর জন্য মমতা, শুধু মানুষ না। আমাদের চারপাশে যা দেখা যাচ্ছে, পশু পাখি পোকা মাকড় যা কিছু পৃথিবীর বাসিন্দা, সবকিছুর জন্য তার মমতা। তার মমতা তার সংসারের জন্য, তার মমতা তার 2 ছেলের জন্য, তার মমতা সব শিশুদের জন্য, তার মমতা সব বাসিন্দাদের জন্য। সেখানে পশু পাখি প্রজাপতি মাছ সবকিছু আছে। তিনি এমন একজন মানুষ, আজকে তাকে পেয়ে আমরা খুবই খুশি এবং কৃতার্থ হয়েছি। এবং তার সম্পর্কে বলার জন্য আজকে স্টুডিওতে আমরা এমন একজন মহান মানুষকে পেয়েছি, যিনি সাংবাদিক। ডাক্তার পীযূষকান্তি বড়ুয়া বলেছেন তিনি 21 পদক প্রাপ্ত একজন ব্যক্তিত্ব। তিনি সাংবাদিক, লেখক, শিশুতোষ মানুষ এবং তিনি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক। তিনি পীযূষকান্তি বড়ুয়াকে কাছ থেকে দেখেছেন এবং পীযূষকান্তি বড়ুয়া তার স্নেহধন্য। এই স্নেহ কখনো স্নেহের আকারেও বিগলিত হয়, কখনো এই স্নেহ সম্মান হিসাবেও রূপান্তরিত হয়। কারণ তার মেধা, পীযূষকান্তি বড়ুয়ার মেধা এবং প্রতিভার জন্য অনেক বড় বড় মানুষেরও সমীহ তিনি আদায় করেন। আজকে আমাদের এখানে এসেছেন জাফর ওয়াজেদ। আমি তার কাছে যাব, তিনি অনুগ্রহ করে পীযূষকান্তি বড়ুয়া সম্পর্কে কিছু কথা বলবেন। জাফর ওয়াজেদ। মুগ্ধ হয়ে গেলাম এই আবৃত্তিগুলি শুনে, কারণ এই ছড়াগুলো আমার পঠিত, কিন্তু তাদের কণ্ঠে এত চমৎকারভাবে, এত সুন্দরভাবে স্পষ্ট উচ্চারণে শুনে বিমোহিত হলাম। আমার মনে হচ্ছে যে আরো শুনি এরকম একটা ব্যাপার কাজ করে। প্রখর আসমাদ নিলয় এত চমৎকারভাবে উপস্থাপন করলেন, সত্যি আমার মনে হলো যে আমি ওই ছড়ার ভিতরেই প্রবেশ করে গেলাম। ঢাকায় এখন প্রচন্ড শীত, আমরা প্রায় শীতে চবুতবু। উত্তরাঞ্চলের অবস্থা আরো ভয়াবহ। সেই শীত কিন্তু পীযূষ বড়ুয়ার দৃষ্টি এড়ায়নি। সেজন্য তিনি এই শীতের মধ্যে পথশিশুদের কথা ভেবেছিলেন এবং লিখেছিলেন, পৌষ মাসে শীতের মাসে উত্তরি বাতাসে গাছের পাতা ঝরিয়ে হিমে দুঃখ দিয়ে হাসে। পথের শিশু শীতের তোপে সূর্য হতে চেয়ে গরম জামার অভাব মেটায় একটুকু তাপ পেয়ে। আমরা এই পথ শিশুদের কথা তো ভাবি না, কিন্তু পীযূষ বড়ুয়া কিন্তু তাদের কথাও ভেবেছেন। আবার পাশাপাশি এই শীতের পিঠা, যেটা শীতের সবচেয়ে বড় অনুষঙ্গ, সেটার কথাও তিনি ভুলেননি। যে কারণে তিনি লিখতে পেরেছিলেন, শীত সন্ধ্যায় পথের ধারে চিতই ভাপার মেলা, পথের দুরি গাড়ির ধোঁয়া বাড়াইছে ঝামেলা। গরম খেলে দাঁড়াও তবে লাইনে দাঁড়াও আগে, চাটনি দিয়ে চিতই ভাপা খেতে দারুণ লাগে। এই যে শীত, প্রতিটি ঋতুতে কি কি অবস্থা হয় সেগুলো তার দৃষ্টি এড়ায় না। সেজন্যই
আমরা তার পারাবাসী চাঁদ মামা বইয়ে পড়ে আমি প্রথমে ভেবেছিলাম আমাদের ছড়ার তো শুরু হয়েছিল বালক বেলায়, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। এই যে চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, এটা বুঝতে আমাদের বেশ সময় লেগেছে। আসলে শিশুটিও যে চাঁদ সেটা বুঝতে আমাদের সহজে ব্যাখ্যা পাইনি, কারণ আমরা মনে করতাম যে চাঁদের কপালে আবার চাঁদ টিপ দিবে কেন, সে চাঁদ যে আমি নিজে বা আমাদের শিশুরা, সেটা আমরা শিশুবেলা তো সেভাবে বুঝিনি। পরে মারা বুঝিয়ে দিতেন যে তুই একটি চাঁদ, আকাশের চাঁদ, আর তুই মাটির চাঁদ, এ দুটো মিলিয়ে চাঁদ মামা। তো আমাদের চাঁদ মামা যেমন ছিলেন, আজকের প্রখরদেরও মামা রয়ে গেলেন তিনি। চাঁদ কিন্তু মামার বাইরে আর যেতে পারেননি, আর সেটাকে কিন্তু পীযূষ বড়ুয়া খুব চমৎকার ভাবে তুলে এনেছেন। পীযূষ বড়ুয়ার দিগন্ত অনেক বড়, আমি তার যখনই লেখা পড়ি, এবং সবচেয়ে বড় যে বুননটা তিনি করেন, যে কোনো বিষয়কে, যে কোনো ঘটনাকে তিনি নিয়ে আসতে পারেন। এবং আমাদের যে দিবসগুলো আছে, যে উল্লেখযোগ্য সময়গুলো আছে, সেগুলো কিন্তু তার ছড়ার বাইরে নয়। এবং তার ছড়া, এই ধরুন ইলিশ, যে ইলিশ নিয়ে আমাদের এত কিছু, ইলিশ আমাদের জাতীয় মৎস্য, ইলিশ কিন্তু তার দৃষ্টি থেকে এড়ায়নি। এবং ইলিশ নিয়ে আমার তো মনে হয় তিনি প্রতি বছরই কবিতা ছড়া লেখেন। যেমন শুধু ইলিশ নিয়ে তার 4 ছড়ার বই রয়েছে, যেটা ইলিশের বাড়ি নামে। সেটা তো আমরা ইলিশের ঘ্রাণ পাই, এবং এই বইটা কাছাকাছি রাখি। যখন ইলিশের মৌসুম আসে, মনে এই বইটা পাশে থাকলে ইলিশের ঘ্রাণটুকু পাবো। যেমন তিনি দেখেন, নদীতে উঠলে রে পূর্ণিমা চাঁদ, বেড়ে যায় জ্যোৎস্না ইলিশের স্বাদ, চাঁদপুর চাঁদপুর নদীর নগর, নদীর বরাতে সেই ইলিশেরও ঘর। এই যে জ্যোৎস্না ইলিশের স্বাদ বেড়ে যায়, এটা পীযূষ বড়ুয়া না লিখলে আমরা জানতাম? আমরা অনেক কিছু জানতাম না, আমরা শুধু মাছ খেতে ভালোবাসি, মাছ খাই, কিন্তু তারও যে একটা আয়োজন রয়েছে, মাছের যে একটা জীবন রয়েছে, তার যে উৎপাদন রয়েছে, তার এই আমার ঘরের রান্নাঘর হয়ে আমার খাবার টেবিল আসতে তার যে অনেক প্রক্রিয়া, সেগুলো কিন্তু পীযূষ বড়ুয়ার দৃষ্টি এড়ায়নি। যে জন্য তার ইলিশের বাড়ি বইটি আমার খুব প্রিয়, কারণ আমার মনে হয় যে ইলিশের ঘ্রাণ এখানে চমৎকার ভাবে পাই। সেজন্য আমার অন্তঃকরণ থেকে পীযূষ দাকে অভিনন্দন জানাই। আর যে চাঁদপুরকে তিনি লালন করেন অন্তর থেকেও, সে চাঁদপুরও কিন্তু তার দৃষ্টি এড়ায়নি। এবং চাঁদপুরের কাহিনীটি এরকম, জেমস রেনলের মানচিত্রে 1779 চিহ্নিত হয় চাঁদপুর আর মেঘনা পাশাপাশি। এবং শেষ লাইন তিনি বলেছেন, লোককথারই কিংবদন্তি চাঁদ সওদাগর নাম, বাণিজ্যতে এসে বলেন থাম তরণী থাম, সওদাগরের নামে চাঁদপুর পেলে পরিচয়, ইলিশের বাড়ি বিশ্বময়, অমর আর অক্ষয়। এই ইলিশের বাড়ি অমর অক্ষয় করে রেখেছেন পীযূষ বড়ুয়া তার লেখনের মাধ্যমে। ইলিশের বাড়ি চাঁদপুর আমাদের মধ্যে কাজ করে, কিন্তু তার যে একটা কাব্যিক রূপ থাকতে পারে, তার যে ছন্দের মধ্য দিয়ে তাকে উঠে আনা যায়, সেটা কিন্তু পীযূষ বড়ুয়ার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন আমাদের। শুধু কি চাঁদপুর না, পীযূষ বড়ুয়ার দৃষ্টি থেকে 64 জেলা হারিয়ে যায়নি। বাংলাদেশের 64 জেলাটাকেই তিনি সামনে এনেছেন। এবং কেউ যদি বাংলাদেশ সম্পর্কে জানতে চায় যে কোথায় কি, কোন জেলার কি অবস্থান, তাহলে পীযূষ বড়ুয়ার শেকড়ের টানে ছড়া অভিযানের বই খুবই উপাদেয় হবে। তার এই বইটি এবং পুরো বাংলাদেশকে পাবে, যে কোনো শিশুর জন্যই এটি খুব গুরুত্বপূর্ণ। এই যে বললো না যে আমাদের স্কুলের যে পড়াশোনা, সেখানে অনেক কিছু তারা এই বইয়ের মধ্যে পেয়ে যায়। ইতিহাসটাকে পেয়ে গেছে ভালোভাবে। ইতিহাস তো শুধু একক কোনো বিষয় না, ইতিহাসের অনেক দিগন্ত থাকে, যে দিগন্ত থেকে তিনি বেরিয়ে আসেননি, বরং আর এই পৃথিবীকে দেখার আগে পেয়েছি তার দেখা। তিনি তার মাকেও ভুলেননি। শেকড়ের তার একটি গ্রন্থের উৎসর্গে তিনি লিখেছেন, এই পৃথিবী দেখার আগে পেয়েছি তার দেখা, জীবনটাকে বুঝার বাণী তার মমতায় শেখা, এই গ্রন্থ তার চরণে অর্ঘ্য বলে জানি, স্বর্গে যিনি আছেন আমার মাতা পাখি রানী। এই যে একটি গ্রন্থের মধ্য দিয়ে তিনি সেই বাংলা ভাষা, চর্যাপদ, বাংলা শাসন আকবরী আমল থেকে আরম্ভ করে এই যে বাঙালির ইতিহাস এবং স্বাধীনতার স্থপতি মুজিব, পুরো ঘটনাগুলিকে তিনি এক ছড়ার গ্রন্থে নিয়ে এসেছেন। এবং সেটি একটি উপাদেয় গ্রন্থ, বদ্বীপের বাংলাদেশ। এই বদ্বীপের বাংলাদেশ পড়লে বাংলার ইতিহাসটুকু জানা খুব সহজ হয়ে যায়। আমাদের অনেকেই তো চর্যাপদ সম্পর্কে জানে না, বিশেষ করে শিশুরা।
এই যে 6 জনপদ, বাংলা শাসন হয়েছে কিভাবে, পলাশির যুদ্ধ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সাঁওতাল বিদ্রোহ, ফরাজি আন্দোলন, এইসব জিনিসগুলো কিন্তু পীযূষ বড়ুয়া অনেক চমৎকার ভাবে তুলে এনেছেন, যেগুলো আর কেউ ওইভাবে ভাবেননি। আমাদের প্রচুর ছড়াকার রয়েছেন দেশে, কিন্তু ছড়ার মধ্য দিয়ে যে জাতির ইতিহাস তুলে আনা যায় এবং একটি জাতির বিশ্বাসবোধ, চিন্তা চেতনা বোধকে এগিয়ে নেওয়া যায়, সেই বিষয়টি কিন্তু সেভাবে তারা ভাবেননি। যার ফলে পীযূষ বড়ুয়ার মধ্যে আমরা অন্যরকম আবেদনটুকু পাই, যে আবেদনের মধ্যে তিনি বঙ্গবন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও কিন্তু তার জীবন জুড়ে রয়েছে। তার রচনায় বঙ্গবন্ধুর জীবন সংগ্রাম, তারপরে 15ই আগস্টের ইতিহাস, ঘটনাগুলো কিছুই বাদ যায়নি। যেমন তিনি লিখেছেন, চর্যাপদে সুপ্ত ছিল বাংলা ভাষার মান, জাতিসংঘে বাংলা ভাষণ শেখের অবদান। তার প্রতিটি রক্তকণায় বাংলাদেশের শ্বাস, পাক মার্কিনী সাপত সাপে জনক খাওয়ার ঘাস। আগামী 10 জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস। বঙ্গবন্ধু এই দিন ফিরে এসেছিলেন এবং সেই কথাটি কিন্তু পীযূষ বড়ুয়া ভুলেননি। আমাদের অনেকেই ভুলে গেছে বঙ্গবন্ধু কখন ফিরলেন, কখন কি করলেন, কিন্তু পীযূষ বড়ুয়ার সেই ছড়াতেই আমরা কিন্তু পেয়ে যাই, জাতির জনক বঙ্গবন্ধু 72 ফিরে, সত্যমনন দিলেন ঢেলে বাংলাদেশকে ঘিরে। সোহরাওয়ার্দী উদ্যানে ঠিক জানুয়ারির 10, মুজিব বলেন দুর্নীতিরোধ ঠেকাতে হয় ধস। বিরোধে নয় সম্প্রীতিতে অন্য দেশের সাথে, দেশকে গড়ো কাঁধ মিলিয়ে হাতকে ধরো হাতে। তারপরে তিনি যে দুঃখটা করলেন, সেই জনকের রক্তে ভিজে সিক্ত হলো মাটি, শোকের অর্ঘ্যে জানায় জনক শ্রদ্ধা পরিপাটি। এই যে বঙ্গবন্ধু তার প্রায় 44টি কবিতায় শোকের অর্ঘ্য বঙ্গবন্ধু, 44টি ছড়ায় মধ্য দিয়ে তিনি বঙ্গবন্ধুকে তুলে ধরেছেন। বঙ্গবন্ধু সম্পর্কে যারা জানতে চান, বিশেষ করে শিশু কিশোররা, তাদের কাছে বইটি মহার্ঘ হিসেবে আমি মনে করি কাজে দেবে, কারণ এক ঝলকে ছড়ায় ছন্দে সুরে বঙ্গবন্ধুকে পাওয়ার একমাত্র গ্রন্থ এই শোকের অর্ঘ্যে বঙ্গবন্ধু। আমি মনে করি পীযূষ বড়ুয়া তার যে শেকড়ের টান, জাতির প্রতি যে তার ভালোবাসা, দেশের প্রতি যে তার অকৃত্রিম শ্রদ্ধা ভক্তি, সবই কিন্তু এখানে এসেছে। এবং বঙ্গবন্ধু নিয়ে তিনি একাধিক লেখা লিখেছেন। আমার বড়রা এত লেখা কেউ লিখেছেন। বঙ্গবন্ধুর নিয়ে জন্মশতবর্ষের সময় অনেক প্রকাশনা হয়েছে এবং পীযূষ বড়ুয়া সে সময় বেশ কয়েকটি গ্রন্থ করেছেন। তার মধ্যে একটি বিশাল চমৎকার এবং উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে বঙ্গবন্ধুর জীবন ও সংগ্রামের কাহিনী কাব্য। এত বড় মাপের কাজ আমার মনে হয় না যে ছড়ার জগতে কেউ করেছেন। আমাদের বন্ধু লুথুরান লিটন বঙ্গবন্ধুকে নিয়ে অনেক ছড়া লিখেছেন, আরো আমিরুল ইসলামও লিখেছেন, আরো অনেকেই লিখেছেন, কিন্তু পুরো বঙ্গবন্ধুর জীবন ও সংগ্রামের কাহিনী কাব্য কিন্তু কেউ সেভাবে লেখেননি। এবং জনকের অমৃত জীবন, এই যে বঙ্গবন্ধুকে আমরা খুঁজে পাই এই গ্রন্থে, যেখানে তিনি বঙ্গবন্ধুকে এনেছেন, তার জীবন সংগ্রাম এবং জন্মশতবর্ষের কথাও তিনি উল্লেখ করেছেন। 1000 বছর সেরা মুজিব, শতবর্ষ পরে উন্নয়নের রূপ নিয়ে যায় বাংলাদেশের ঘরে। 1000 বছর পরে মুজিব ব্রহ্ম মর্তদামে উঠবে এসে বাংলাদেশের বীর বাঙালির নামে। আসলে যারা ছড়া লেখেন তাদের শব্দ ভান্ডার অনেক বেশি থাকে, কারণ কোথায় কোন জুচ্ছ শব্দটা বসাবেন ছড়ায়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ছড়ার ছন্দের সাথে মিলতে হবে, কিন্তু শব্দটার জন্য বাচ্চাদের মনে আকর্ষণ জাগায় সেরকম শব্দ ব্যবহার করতে হবে। বড়রা যেসব শব্দ ব্যবহার করে শিশু সাহিত্যের ক্ষেত্রে বা ছড়া সাহিত্যের ক্ষেত্রে সেসব শব্দ তো ব্যবহার হবে না। কিন্তু পীযূষ বড়ুয়া জানেন যে কোন জায়গায় কোন জুচ্ছ শব্দটা ব্যবহার করতে হবে, এবং আমি খুব মুগ্ধ হই যে পীযূষ বড়ুয়ার শব্দের ভান্ডার অনেক অপ্রতুল। তিনি জানেন আমরা অনেক শব্দ ডেড হয়ে গেছে, মৃত হয়ে গেছে, সেই শব্দটা কিন্তু দৃশ্যভাবে তিনি ব্যবহার করে দিয়েছেন। আমরা আজকালকার ছড়ায় মোর, জবে, তব এইসব লিখি না, এগুলো আমাদের সেই গত 30-এর দশকেই সেসব শব্দ শেষ হয়ে গেছে। কিন্তু মাঝে মধ্যে কিন্তু সেসব শব্দ কিন্তু বেশ ব্যবহারে কিন্তু বেশ উপাদেয় হয়ে ওঠে। পীযূষ বড়ুয়ার জীবন সংগ্রাম, বঙ্গবন্ধুর জীবন সংগ্রাম দেখেছেন, আমরা পীযূষ বড়ুয়ার জীবন সংগ্রামও দেখছি। এই যে সংগ্রাম করছেন তিনি লেখনির মাধ্যমে,
সে জায়গায় কিন্তু লড়াইটা কিন্তু দেশের জন্য, দেশের যে ইতিহাস বিকৃতি শুধু নয়, জাতির পিতাকে হত্যা পরবর্তী সামরিক জান্তাদের যে দুঃশাসন, সবই তার লেখার বিষয়। এর বাইরেও তিনি বাংলাদেশের সেই সব জেলাগুলোর বর্ণনাও রেখেছেন, কারণ সব জেলায় তিনি হয়তো যাননি, কিন্তু প্রত্যেকটা জেলা সম্পর্কে খোঁজ খবর যে রাখেন। এবং বাংলাদেশটা যে তার সেই পঞ্চগড় বলেন, ভুরুঙ্গামারি বলেন, আর চট্টগ্রামের বোয়ালখালী বলেন, সবটাই পীযূষকান্তি বড়ুয়ার। এই পুরো দেশটি 55,000 বর্গমাইলের যে দেশ, সবই তার। এবং সেখানটার কোনো অংশকে তিনি বঞ্চিত করেননি। প্রতিটি জেলা নিয়ে তিনি যেভাবে ছড়া লিখেছেন, আমি তো মাঝে মধ্যে বিভিন্ন জেলায় প্রশিক্ষণে যাই, সেখানে তার এই ছড়াগুলিও পড়ে শোনাই। যে জেলায় যাই সে জেলায় একটা ছড়া পড়ি, ওরা খুব মুগ্ধ হয় যে কি করে আমি তাৎক্ষণিক বানিয়েছি এরকম একটা ধারণা করে। কিন্তু পরে বলি যে না, চাঁদপুরে বসে এক কবি নীরবে নিবৃতে এই ছড়াটি লিখেছেন। পীযূষ বড়ুয়ার যে রচনা বলি, সেগুলো নিয়ে দীর্ঘ আলোচনা করা সঙ্গত, কিন্তু সেটা পরিসরে সম্ভব নয়। কিন্তু তার লেখা নিয়ে ভবিষ্যতে কেউ লিখবেন এটা তো আশা করি, এবং দায়িত্বটা আমারও আছে। আমিও পীযূষ বড়ুয়ার যে লেখালেখি এগুলো নিয়েও দীর্ঘ প্রবন্ধ লেখার স্বপ্ন দেখি, এবং স্বপ্নটাকে হয়তো দ্রুত বাস্তবায়নও করতে চাইব। পীযূষ বড়ুয়া কি শুধু ছড়া লেখেন, কবিতাও লিখেন। আমরা ফেসবুকে তার কবিতাগুলো পাই। তার বাইরে তিনি কিন্তু গদ্যও লিখেছেন, কলাম লেখেন, বিভিন্ন পত্রিকায় কলাম পড়েছি বিভিন্ন বিষয়ে। ইভেন গৌতম বুদ্ধকে নিয়ে আমি বেশ কয়েকটি লেখা লিখেছিলাম, বৈশাখী পূর্ণিমা, মাঘী পূর্ণিমা এবং থেরিগাতা, এইসব বিষয় নিয়ে। এগুলো আমি পড়াশোনা থেকে উপাদান নিয়ে তারপরে আমি এটা লিখেছিলাম, এবং আমি প্রতিটি লেখাই পীযূষদাকে পাঠিয়েছিলাম যেগুলো এডিটিং এর জন্য আসলে আমি সঠিক লিখেছি কিনা। তিনি প্রত্যেকটা লেখাকে ওকে করে দিলেন, আমি সেগুলো চেপেছিও। পীযূষদাও গৌতম বুদ্ধকে নিয়ে বেশ কিছু লিখেছেন, এবং অন্যান্য বিষয় নিয়ে তিনি খুব লেখেন। সমকালীন রাজনীতিও তার দৃষ্টিভঙ্গির বাইরে যায় না, কিন্তু ঢাকার বাইরে থাকার যে বিষয়টা, সেটা হয়তো তাকে কাজ করে। ঢাকায় থাকলে তো লেখনির ধরনটা অন্যরকম হতো, সংবাদপত্রে কলাম লেখা হতো বেশি। কিন্তু যেহেতু তিনি ঢাকার বাইরে থাকেন, নীরবে নিবৃতে, দূর থেকে যে কোনো জিনিসই দেখতে বিশ্লেষণ করতে পারেন। কাছাকাছি হয়তো অনেক কিছু অনেক সময় আমরা বিশ্লেষণ করতে পারি না, কিন্তু দূরত্ব থেকে কিন্তু অনেক কিছুকেই উপলব্ধি করা যায়, এবং উপলব্ধিটাকে মনের ভিতরে গেঁথে তারপরে সেটাকে ছন্দাকারে প্রকাশ করা যায়। যে কারণে চাঁদপুর, আমার ধারণা, পীযূষ বড়ুয়ার এই সৃষ্টিকালটাকে অনেক দূর উন্নত পরিসরে নিয়ে এসেছে। রবীন্দ্রনাথ যেমন জোড়াসাঁকোতে বসে তো তেমন লিখেননি, শান্তিনিকেতনে লিখেছেন পরের দিকে, কিন্তু তার অধিকাংশ রচনায় শিলাইদহ শাহজাদপুরের। তো শিলাইদহ শাহজাদপুর, রবীন্দ্রনাথ একটি গ্রামীণ আবহাওয়ার মধ্যে ছিলেন। নদী পাড়ের জীবন, নদী ছিল, গড়াই নদী ছিল, তিনি পদ্মাতে বোটে থাকতেন। সেখানে তিনি প্রচুর লেখা লিখেছেন, চিঠি লিখেছেন, ছড়া লিখেছেন, গদ্য লিখেছেন, পদ্য লিখেছেন। পীযূষ বড়ুয়া সেই নদী মেঘনা ডাকাতিয়ার পাড়ে থাকেন, সেখানে তার আলোড়ন হয়, এবং সে আলোড়নের মধ্যে তিনি যে উপাদানগুলি পান, সেগুলি তার কবিতায় এবং ছড়ায় গদ্য উঠে এসেছে। তার গদ্য গ্রন্থ রয়েছে শিশুদের জন্য, লুইপার কলম এবং ভুতুরে পাখা। লুইপার কলম কিন্তু একটু অন্যরকম। লুইপা ছিলেন চর্যাপদের একজন স্রষ্টা, তাকে নিয়েও যে লেখা যায় এটা কিন্তু আমরা সেভাবে ভাবিনি। তাকে নিয়েও তিনি গদ্য লিখেছেন, এবং আরো যে বিষয়গুলি তার কাছে এসেছে, এই যে বিকারি, ভুতুরে পাকা আরেকটি বই, এই বইটি কিন্তু একটু বেশ শুধু শিশুদের জন্য লেখা নয়, এর মধ্যে উপদেশমূলক অনেকগুলি বিষয় রয়েছে যেগুলি শিশুদের পথ চলার জন্য সহায়ক হবে। আবার লুইপার কলমে আমরা দেখি যে এখানে বেশ কিছু গল্প রয়েছে যেগুলিতে তিনি শিশুদের উপযোগী করে তাদের মনোজগৎকে ধারণ করে তিনি লিখেছেন। শিশুদের জন্য লেখা কিন্তু অত্যন্ত কঠিন, খুব সহজ না। শিশুর মনোজগৎ, শিশুর জীবন, এই জিনিসগুলোকে সামনে নিয়ে আসা সহজতর নয়। যে কারণে আমাদের অনেক লেখকই, অনেক বিখ্যাত কবি শিশুদের নিয়ে লিখেননি। শেষ বর্ষে অনেকে লিখেছেন, শামসুর রহমান লিখেছেন শিশুদের জন্য, অনেকটা চাপে পড়ে বা প্রকাশকের চাপে পড়ে, কিন্তু ভেতর থেকে স্বতঃস্ফূর্তভাবে শিশু সাহিত্য করা খুব কঠিন কাজ। পীযূষ বড়ুয়া সেই কঠিন কাজটি করে যাচ্ছেন, কারণ
শিশুর যে মনোজগৎ, মানসিক জগৎ, এবং আমার দেশের শিশুদের মনোজগৎ তো পরিবর্তন হচ্ছে। আমরা যে যুগে চাঁদ মামা দেখেছি, এই যুগের বাচ্চারা চাঁদকে মামা ডাকতে কোনোভাবে আগ্রহী নয়, কারণ সে তো এটা জানে নাসার মাধ্যমে চাঁদ কি, মাটি, পৃথিবী কি এবং মঙ্গল গ্রহের অবস্থান সবই জানে। তার কাছে সেই চাঁদ মামা হয়ে আসে না। আমরা যেরকম সূর্যি মামা, চাঁদ মামা, মামা ডেকে বেশ উপাধি জীবনের কথা ভাবতাম যে চাঁদ মামা, সূর্যি মামা থাকলে আর ভয় কি। এই জগতে এখনকার প্রজন্মের ছেলেদের কাছে এর আবেদনটা একদম শূন্য, কারণ এখন তথ্য প্রযুক্তির বিকাশের যে যুগ এসেছে, সেখানে শিশুরা নানা বৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ করে যাচ্ছেন, তাদের জগৎ জীবন অন্যরকম হয়ে গেছে। ছড়ার জগৎ থেকে অনেকে বেরিয়ে গেছেন, কিন্তু তারপরে ছড়া তাদেরকে টানে, ছড়ার ভিতরে তারা অবস্থান নেয়। এবং কোন শিশুটি ছড়া পছন্দ করে না, কারণ তাকে তো এই শিশুবেলা থেকে তাকে ছড়ার ছন্দ শেখানো হয়। এই যে ছন্দে ছন্দে কথা বলা, ছন্দকে গুরুত্ব দেওয়া, এই জিনিসগুলো কিন্তু শৈশব থেকে হয়ে আসছে। এবং আমরাও মনে করি যে পীযূষ বড়ুয়া আমাদের শিশুদের মনোজগতে মানে নিরুপদ্রব ভাবে প্রবেশ করতে পেরেছেন। কোথাও কোনো বাধা পেয়েছেন তা মনে হয়নি, বরং অবলীলায় তিনি নিজেও শিশু হয়ে যান কিনা জানি না, তবে তার মধ্যে একটা শিশুতোষ মন আছে। আমি যখনই কথা বলেছি আমি দেখছি শিশু সুলভ একটা ভাবভঙ্গি তার মধ্যে রয়েছে। আসলে শিশুদের জন্য লিখতে গেলে নিজেকেও শিশু হয়ে যেতে হয়, এটা আমি পীযূষ কান্তি বড়ুয়ার মধ্যে দেখেছি। এই যে শিশুদের নিয়ে আবৃত্তি পরিষদ করা বা অন্যান্য সংগঠনগুলি করা, এগুলো কিন্তু ভেতর থেকে তাগিদ না থাকলে জোর করে হয় না। তো সেই ভেতরের তাগিদটা পীযূষ বড়ুয়ার রয়েছে, থাকবে, এবং আমি মনে করি এটা অমলিন থাকবে। কারণ সৃষ্টির যে প্রেরণা তিনি পান যেখান থেকে, সেই জায়গাটা তাকে আপ্লুত করে রাখে। এবং পীযূষ বড়ুয়া কি শুধু চিকিৎসক হিসেবে তিনি মেডিকেল কলেজে পড়েছেন, চট্টগ্রাম মেডিকেল কলেজে আমি যতদূর জানি, এবং সেখান থেকে বেরিয়ে এসে তিনি কিন্তু ওই চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ থাকেননি তার জগৎটাকে। চিকিৎসার বাইরে যে একটা বড় জগৎ রয়েছে, এবং সেই জগতে যে তার জীবন রয়েছে, জীবনবোধ রয়েছে, মানুষের ভালো লাগা, ভালো মন্দ লাগা, এইসবগুলো রয়েছে, এগুলো কিন্তু তিনি অনুধাবন করেছেন বলেই এই চিকিৎসক পেশার বাইরে তিনি তার একটা বিশাল জগৎ তৈরি করেছেন, যে ভুবনে তিনি বিচরণ করেন। আমি তো দেখি সকাল সন্ধ্যায় তিনি বিচরণ করেন, এবং সমকালীন যে কোনো ঘটনা, ঘাত প্রতিঘাতের মধ্যেও তিনি অবস্থান নেন, এবং এইসব বিষয়গুলো নিয়ে তিনি অনেক ছড়া লিখেছেন। এবং প্রত্যেকটি মানুষকে নিয়ে, ইভেন অতীশ দীপঙ্কর থেকে আরম্ভ করে সমকালীন অনেক ব্যক্তিত্ব, ইভেন আমাদের শিক্ষামন্ত্রী দীপুমণি তার ছড়ার সব বিষয় হয়ে এসেছে, নানা জন এসেছে। তো ভাগ্য ভালো যে আমরা তার ছড়ার বিষয় হতে পারিনি, আমরা হয়তো হব ইন ফিউচারে। হ্যাঁ, তার ছন্দবোধটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এই যে পীযূষ বড়ুয়ার সবচেয়ে চমৎকার জিনিস হচ্ছে যে এই যে আবৃত্তিগুলি হলো, আমি দেখলাম যে ছন্দ মাত্রাকে ঠিক রেখে তারা আবৃত্তি করেছে। এবং চাঁদপুরে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ যে তাদের শিক্ষার্থীদের যে চমৎকার ভাবে উচ্চারণ, ছন্দ মাত্রা সব দিয়ে তৈরি করছেন, এটা খুব উল্লেখযোগ্য বিষয়। আমাদের আবৃত্তিকাররা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আবৃত্তি করেন কিন্তু উচ্চারণে ভুল থাকে এবং ছন্দটা সঠিকভাবে প্রয়োগ করেন না। সেদিক থেকে কিন্তু তারা এই তিনজনই, নিলয় দাস, প্রখর বড়ুয়া, রুবাইয়া হাসান এবং আরেকজন রয়েছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আগামী প্রজন্মের তারাই বড় আবৃত্তিকার হবেন। তাদের আবৃত্তি শুনে হয়তো মানুষ আরো মুগ্ধ হবে। তাদের প্রতি আমার কৃতজ্ঞতা রাখি এবং আশা করি যে তারা এই পথ ছেড়ে যাবে না। জীবনের ঘাত প্রতিঘাত যেখানেই আসুক, এই ছড়ার ছন্দটা যেন তাদের চলার পথের ছন্দ হয়ে যায়, এবং সেখান থেকে তারা যেন আরো অনেক কিছু পায়, প্রাপ্তি তাদের পূর্ণ হোক, এটুক চাইব। আর পীযূষ কান্তি বড়ুয়ার কলম চলুক, এবং জীবনের যেখানে যা কিছু পাবেন আমি মনে করি সেগুলো আমাদের মধ্যে বিলিয়ে দেবেন। তিনি কখনোই পণ্ডিত নন। পণ্ডিত মানে হলো যে যিনি জ্ঞান জমান কিন্তু বিতরণ করেন না। পীযূষ বড়ুয়া জ্ঞান জমান এবং তা বিতরণও করেন, বিতরণের মধ্যে তার সুখ। এই যে প্রাপ্তির আশা করে কিন্তু কিছু করেছেন তা মনে হয় না। আসলে প্রাপ্তির জন্য যারা করে তাদের রিটার্নটা সেরকম হয় না। আসলে এই যে বিলিয়ে দেওয়া, নিজেকে মানুষের সামনে হাত তুলে আনা, নিজের চিন্তা চেতনা ভাবনা, নিজের জানার পরিধি,
এগুলি খুব অবলীলায় পীযূষ বড়ুয়া আমাদের সামনে তুলে এনেছেন। তার অপরিসীম প্রচেষ্টায় তিনি এই চাঁদপুরে বসে কিন্তু গ্রন্থ প্রকাশ করেছেন, এবং খুব সহজ না। আমাদের দেশে গ্রন্থ প্রকাশ, তার বিপণন কিন্তু খুব সুবিধাজনক অবস্থায় নেই। এগুলো এখনো প্রাতিষ্ঠানিক ভাবে এগিয়ে যায়নি, এবং আমাদের এখানে একটা প্রচলিত ধারণা হয়ে গেছে শিশুরা পড়ে না। আসলে ভুল ধারণা। আমরা শিশুদের সেই পরিমাণ বই দেই না। শিশুদের যদি পাঠযোগ্য বই দেওয়া হতো তাহলে তারা পড়তো, কিন্তু আমরা শিশুদের হাতে তুলে দিচ্ছি মোবাইল ফোন, তার ফলে তার শুরুতে জগৎটা অন্যদিকে চলে যাচ্ছে। আমরা শৈশবে বইয়ের পেলে যে খুশি হতাম, আমার তো মনে হয় এই যুগের সন্তানরা আবারও বই পেলে খুশি হবে, কিন্তু বইটা যেন বইয়ের মতো হয়। শোকের অর্ঘে বঙ্গবন্ধুকে স্মরণ করেছেন পীযূষ বড়ুয়া, সেজন্য আমি অজস্র কৃতজ্ঞ যে তিনি বঙ্গবন্ধুকে নিয়ে এত চমৎকার ভাবে, এত প্রাঞ্চল ভাষায় তুলে এনেছেন, যে আমাদের বঙ্গবন্ধুকে নিয়ে যে অনুষ্ঠানগুলো হয় সেখানে তার কবিতা আবৃত্তি হচ্ছে, এখন ঢাকায় হচ্ছে। কারণ বঙ্গবন্ধুকে নিয়ে প্রাঞ্জল কবিতা বা ছড়া পাওয়া খুব সহজসাধ্য নয়। অনেকেই লিখেছেন, অনেক কিছুই লিখেছেন, কিন্তু সব আবৃত্তিযোগ্য হয়ে ওঠেনি। আবৃত্তিযোগ্য হয়ে ওঠা কবিতার একটা নিজস্ব সম্পদ। সব কবিতা আবৃত্তির যোগ্য নয়, এটা তো আমরা জানি। আমরা যারা কবিতার সাথে সম্পর্কিত তারা জানি যেগুলো অনেক কবিতা আছে একান্তে পাঠের, আর অনেক কবিতা আছে সম্মুখে পাঠের, শ্রোতার সামনে তুলে ধরা। তো তার মধ্যে একটা পার্থক্য আছে। শ্রোতার কাছে তুলে ধরাটাই আমাদের মুখ্য কাজ। কারণ এমনিতে কবিতা হচ্ছে এমন একটা জিনিস, সাধারণ জনগণের কাছে তার চাহিদা নেই, কিন্তু কবি গানের চাহিদা তো ছিল এক সময়। কবির গান শোনার জন্য রাতে রাতে মানুষ জেগে থাকতেন, কিন্তু আমরা সেই জায়গাটা থেকে সরে এসেছি বলে সে কবিয়াল, পালা গান, কবি গানগুলি পর্যন্ত হারিয়ে গেছে। হারিয়ে গিয়ে আবার নতুন করে নতুন কিছু আবিষ্কৃত হবে সে আশা করি। আর পীযূষ কান্তি বড়ুয়ার প্রতি বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা সবকিছু উজাড় করে দিলাম। এবং ধন্যবাদ। যেটা আশঙ্কা করছি, হয়তো জাফর ওয়াজেদ এর বাসার ইলেকট্রিসিটি হয়তো চলে যেতে পারে, আমরা তার কথা আবার শুনবো। সুধীমণ্ডলী, আপনারা জানছেন যে এই আসরটি প্রচারিত হয় প্রতি মাসের প্রথম শুক্রবার রাত 10টায় নিউ ইয়র্ক সময়, এবং বাংলাদেশ সময় প্রতি মাসের প্রথম শনিবার সকাল 9টায়। আর এই আসরটি প্রযোজনা করে বিশ্বব্যাপী শিশুদের সংগঠন আমরা শিশুদের সঙ্গী, সংক্ষেপে আশিস। আসরটি প্রচার করে nrbnews24.com, এবং সার্বিক ব্যবস্থাপনা এবং সমন্বয় করেন সাংবাদিক ওমর আলী। আমরা এতক্ষণ ডাক্তার পীযূষ কান্তি বড়ুয়ার বর্ণাঢ্য জীবন, লেখক জীবন এবং ব্যক্তিগত জীবন সম্পর্কে এতক্ষণ আমরা শুনলাম। তিনি মনে প্রাণে দেশপ্রেমিক, স্বদেশপ্রেমী, মুক্তিযুদ্ধের পক্ষের একজন মানুষ, শিশুতোষ মানুষ, সবকিছু আমরা জানলাম। আমরা এবারে তার আরো কিছু ছড়া আমাদের ছোট্ট বন্ধুদের কণ্ঠে শুনবো। প্রথমে আমি আমন্ত্রণ জানাচ্ছি প্রখর পীযূষ বড়ুয়াকে। আবৃত্তি করছি কবি পীযূষ কান্তি বড়ুয়া রচিত বদ্বীপ হতে বাংলাদেশ কাব্যগ্রন্থ হতে 7 মার্চ কবিতাটি। আগুন ছিল হাওয়ায় সেদিন, আগুন ছিল পথে, দলে দলে আসছিল লোক সারা বাংলা হতে। সেদিন ছিল অগ্নিঝরা 71-এর 7, শেখ মুজিবের কাঁধে বিকেল দেখেছিল হাত। কেউ দেখেনি এমন তো আর বারুদ বুক মার্চ, গুগল জুড়ে কেউ পাবে না হাজার দিলেও সার্চ। লোকে লোকারণ্য হলো ময়দান রেসকোর্স, নিজ তাগিদে নিজেই এলো, কেউ করেনি ফোর্স। সবার মুখে একটি ছায়া, মুজিব কি আজ বলে, উঠলো মুজিব দেশ কাঁপিয়ে বজ্র কণ্ঠে জ্বলে। 19 মিনিট দীর্ঘ সে এক ভাষণ দিল বটে, মার্কিন নেতা কবির বাণী বলল অকপটে। ইতিহাসের গর্ভে ধরে ধন্য হলো কাল, 7 মার্চের ভাষণ খানায় দূর হলো জঞ্জাল। দুনিয়া জুড়ে এই ভাষণে হচ্ছে গবেষণা, বঙ্গবন্ধুর এমন ভাষণ বিশ্বে হাতে গোনা। ধন্যবাদ।
খুবই চমৎকার হয়েছে, এবং তোমার মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি যে তুমি বড় হলে একজন বেশ নামি দামি আবৃত্তিকার হবা, এটা আমার কাছে মনে হচ্ছে। কারণ তোমার যে থ্রোয়িং এবং তোমার যে মডুলেশন, এটি বেশ সম্ভাবনাময়। তুমি কি আরো একটু ছড়া পড়তে চাও? অবশ্যই। হ্যাঁ। 25শে মার্চ কাল রাত গোল টেবিলের সভা হবে মিথ্যে বলে কয়ে, তলে তলে বিমান ভরে আনলো সেনা বয়ে। ভুট্টো এলো নাটক করে, আর কে এলো সাথে, খান সেনাদের ভরলো নিবাস মিথ্যে অজুহাতে। 25শে মার্চ রাতের গভীর, সবাই ঘুমের পথে, নামলো রাতে খান সেনারা, মারলো শতে শতে। কালো রাতের আধার গায়ে রক্ত মাখা চাদর, ইয়াহিয়ার মাতাল পাপে রাতেই নামে বাদর। ঢাকা সহ শহরগুলোয় কামান মেশিন গান, নিরপরাধ অস্ত্রবিহীন মানুষ হারায় প্রাণ। গণহত্যার এমন নজির ইতিহাসে নেই, সেই ইতিহাস নাকো আজকে অনেকেই। ধন্যবাদ। প্রখর পীযূষ বড়ুয়া, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আছো আমাদের সাথে। আমি এবারে যাব আসমা আক্তারের কাছে পীযূষকান্তি বড়ুয়ার দুটি ছড়া পড়ার জন্য। আসমা আক্তার। ধন্যবাদ। আবৃত্তি করছি কবি পীযূষকান্তি বড়ুয়া রচিত ইলিশের বিয়ে কবিতাটি। ফেসবুকে ছবি এলো জোড়া ইলিশে, বরকনে সেজে তারা খুব মিলিছে। বৈশাখ বরণে ইলিশের সাজ, ফেসবুকে ছবি এলো কত কারুকাজ। ইলিশের বর তার লম্বা দেহ, জামা তারে পরিয়েছে দুষ্টু কেহ। খোঁজ নিয়ে দেখা গেল জামাইয়ের ঘর, মুন্সিগঞ্জ জেলা জাজিরার চর। ইলিশের কোণে সেজে আলতা রাঙা, বহুদিন পর যেন পেয়েছে ডাঙা। খোঁজ পেয়ে খুশিতে সব বাদ দূর, কোণে ইলিশের বাড়ি নাকি চাঁদপুর। নামি ঘর দামি বাড়ি সুন্দরী বউ, পেয়ে নাকি বর কাঁদে চোখে ঝরে মো। ধন্যবাদ। বাহ, তুমি বেশ তবলার তালে তালে বেশ কাটা কাটা করে পড়লে। আসলে ছড়ার এই রূপটি বেশ উপভোগ্য। তোমাকে অনেক ধন্যবাদ, বেশ চমৎকার পড়লে। পরের ছড়াটি শুনি। চাঁদপুরের ইলিশ। পৃথিবীর যত দেশ সবখানে ঘুরে, ইলিশের সেরা জাত পাবে চাঁদপুরে। 5 নামে ইলিশের 5 প্রজাতি, 3খানা চাঁদপুরে মেলেছে ছাতি। টলি আছে, কেলি আছে, আছে হিলসা, প্রজনন কালে করে কিলবিল ছা। হিলসার দেহে আছে চর্বির পুর, তারই সাথে খ্যাতিমান এই চাঁদপুর। চর্বির মাঝে আছে ওমেগার তেল, হৃদরোগ মুক্তিতে আছে তার খেল। ইলিশের যেন সেরা চাঁদপুর ব্র্যান্ড, হিলসাই বটে আনপ্যারালাল গ্র্যান্ড। ধন্যবাদ। বাহ, এখন ইলিশেরা যদি তার ছড়া শুনে থাকে তাহলে ইলিশেরা দল বেঁধে আসবে চাঁদপুরে একদম ছড়া শোনার জন্য। সব ইলিশেরা যেন তার ছড়া শোনে। অনেক ধন্যবাদ তোমাকে আসমা, খুব চমৎকার পড়েছ। এবারে আমি আরো একবার আমন্ত্রণ জানাবো নিলয় দাসকে দুটি ছড়া পড়ার জন্য। নিলয় দাস। ধন্যবাদ। এবারে আবৃত্তি করছি শোকের অর্ঘ্য, অষ্টম পর্ব। পৃথিবীর বুকে একজনই আছে যিনি ভাষণের কবি, তার অবয়বে ক্যাস্ট্রো পেয়েছে হিমালয় আঁকা ছবি। যেখানে রয়েছে যত সংগ্রামী, আছে যত পরাধীন, তারা জানে আজ বঙ্গবন্ধু বদলাবে বনাদিন। রাজনীতিবিদ, জাদুকর, কবি দেখেছে বিশ্ব চোখে, বাঙালির প্রেমে চিরজীবী পিতা শক্তি জাগানো শোকে। আকাশ যতটা উদার হয়েছে, যত দূরে বহমান, তার চেয়ে বেশি উদার জনক মুজিবুর রহমান।
আরো একটু ছড়া শুনবো। অবশ্যই। এবার আবৃত্তি করছি শোকের অর্ঘ্য ত্রয়োদশ পর্ব। বঙ্গবন্ধু পুষ্প বিরাট, তার যে ছিল রেণু, সেই সাহসে রাখাল রাজা বাজাতে এক বেণু। তার বেণুতে আন্দোলনের কালজয়ী এক সুর, 6 দফা সেই সুরের তোরে ঘায়েল পাক অসুর। অসাধারণ মস্তিষ্ক তার, স্মৃতির ছিল জোর, ক্ষণিক দেখায় থাকতো মনে নামের প্রীতিডোর। বুক ভরা তার উষ্ণতা আর সাহস চিরঞ্জীব, ঘরে ঘরে দুর্গ গড়ে অমর শেখ মুজিব। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। ডাক্তার পীযূষ কান্তি বড়ুয়া জাতির জনকের প্রতি তার যে অর্ঘ্য, তার যে নৈবেদ্য, তার যে নিবেদন, তার যে ভালোবাসা, শ্রদ্ধা, এই ভালোবাসা যেন আমাদের সকলের মধ্যে থাকে। তিনি হয়তো গুছিয়ে লিখতে পারেন, আমরা অতটা গুছিয়ে লিখতে পারি না, কিন্তু জাতির জনকের জন্য আমাদের যে ঋণ, সেটি আমাদের বংশানুক্রমে, পুরুষানুক্রমে থাকবে। তোমরা যারা বাংলাদেশে থাকো, একটি স্বাধীন দেশে থাকো, তোমরা হয়তো ততটা বুঝতে পারো না, কিন্তু আমরা যারা দেশের বাইরে থাকি, আমরা হাড়ে হাড়ে এই জিনিসটি টের পাই যে স্বাধীনতার মর্মটি কি। আজকে যদি বাংলাদেশ না হয়ে আমরা যদি পূর্ব পাকিস্তানের নাগরিক হয়ে দেশে থাকতাম, তাহলে আমাদের যে মর্যাদা থাকতো, আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক হয়ে যারা বিদেশে থাকি তাদের অনেক মর্যাদা বেশি। আমরা বেশ মাথা উঁচু করে বিদেশের মাটিতে হাঁটি, এবং এক সময় আমরা নিজেদেরকে প্রবাসী বলতাম, এখন আমরা নিজেদেরকে প্রবাসী বলি না, আমরা এখন বলি আমরা বিশ্ববাসী। আমরা যেখানেই পারি সেটাই আমাদের বাড়ি। যতদূর বাংলা ভাষা ততদূর এই বাংলাদেশ। এটি সম্ভব হয়েছে শুধুমাত্র স্বাধীনতার জন্য, আর সেই স্বাধীনতা এনে দিয়েছেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমন্ত্রণ জানাচ্ছি রুবাইয়া হোসেনকে দুটি ছড়া পড়ার জন্য। আচ্ছা রুবাইয়া, তুমি তোমার এখান থেকে একটু শব্দ আসছে, তুমি তোমার ডিভাইসটা বন্ধ করে আবার চালু করো, মানে আনমিউট করে আবার করো। হ্যাঁ, দুঃখিত, বিদ্যুৎ বিভ্রাটের জন্য আমরা সেটি বুঝতে পেরেছি যে আপনার এখানে হঠাৎ করে চলে গিয়েছিল, আমি আলোচনাটা শেষ করতে পারিনি। হ্যাঁ, আবার আপনাকে আমরা সুযোগ দিব। আমরা এখন ছোট শিল্পীদের কণ্ঠে কিছু ছড়া শুনে নেই, আমরা আবার আপনার কাছে আসব। আচ্ছা, যদি রুবাইয়া হোসেন সম্ভবত তার সেখান থেকে খুব আওয়াজ হচ্ছিল, সেই জন্য আমরা বলেছিলাম যে এবারও একটু ঘর ঘর শব্দ শোনা যাচ্ছে, কেন আমি ঠিক জানি না। তুমি হেডফোনটা খুলে ফেলো তো দেখি। হ্যাঁ, এবার বলো, একটু মুখটা কাছে নিয়ে বলো তাহলে। এবার হ্যাঁ, ঠিক আছে। এবার পড়বো তাহলে। হ্যাঁ হ্যাঁ, এবার চমৎকার হচ্ছে, বলো। গোপালগঞ্জ। মাছ ধরা ধীবরের সাহসী মেয়ে, বাঁচালো এক ইংরেজ বিপদেতে। কৃতজ্ঞ ইংরেজ দিল প্রতিদান, রাসমণি পায় শেষে রানীর সম্মান। মাকিমপুর এস্টেটে জমিদারি পেয়ে রানী রাসমণি হলো ধন্যী মেয়ে। তার এক ছিল নাতি সুন্দর নাম, নাতি সুখে ছিল রানী খুশি উদ্দাম। নাতি ছিল প্রাণ আর নয়নের মণি, গোপালগঞ্জ পায় তার নাম তখন।
এ জেলার বিদিত গ্রাম টুঙ্গিপাড়া, এক খোকা বড় হয়ে জাগায় সারা। বাঙালি মেনেছে তাকে জাতির জনক, তার এক ভাষণে সবার নড়েছে টনক। বাহ, আরো একটা। তোমরা এত মিষ্টি করে পড়ো, আমার ইচ্ছা হয় যে সারা রাত তোমাদের কণ্ঠে আমি কবিতা শুনি। এবার আবৃত্তি করছি কবিতা চাঁদপুর, যেটি একটু আগে জাফর আঙ্কেল কিছু অংশ পাঠ করেছিলেন। জেমস ট্রেনেলের মানচিত্রে 1779 চিহ্নিত হয় চাঁদপুর আর মেঘনা পাশাপাশি। নরসিংহপুর নাম পূর্বের, নদী ভাঙার আগে, সেই স্মৃতিরা মনের মাঝে লাফায় অনুরাগে। 12 ভূঁইয়ার এক জনাতার নাম ছিল চাঁদ রায়, ঐতিহাসিক বলেন তারই নামে সে নাম পায়। কেউ বা বলে পুরিন্দপুর, চাঁদ ফকির এক ছিল, তার নামে আর জেলার নামে দারুণ ছিল মিল। দিল্লি থেকে রাজার শাসক, তার নামে চাঁদ আছে, উৎসাহীরা বলে চাঁদপুর ঋণী তারই কাছে। লোককথারই কিংবদন্তি চাঁদ সদাগর নাম, বাণিজ্যতে এসে বলেন থাম তরণী থাম। সদাগরের নামে চাঁদপুর পেল পরিচয়, ইলিশের বাড়ি বিশ্বময়, অমর আর অক্ষয়। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এবার তোমাদের উদ্দেশ্যে আমার একটি কথা বলার আছে, সেটি হলো যে তোমরা যারা ছোট, তোমরা প্রত্যেকে খুব সম্ভাবনাময়। আমার প্রথম কথা হলো যে তোমরা খুব মন দিয়ে পড়াশোনা করবে, কারণ তোমরা যদি মন দিয়ে পড়াশোনা করো তাহলে তোমরা সমাজে প্রতিষ্ঠিত হবে, আর সমাজে যখন প্রতিষ্ঠিত হবে তখন তোমরা কিছু কথা সমাজে বলতে পারবে। আমরা সেই অপেক্ষায় আছি যে তোমরা যখন বড় হবে তখন তোমরা প্রত্যেককে শেখাবে যে তোমরা এইভাবে চলো, এরকম ভাবে আচরণ করো, মানুষের প্রতি এরকম সদয় হও, অন্যের জন্য কাজ করো। এই জিনিসগুলি তোমাদের কাছে আমাদের খুব চাওয়া, কাজেই তোমরা সবাই খুব ভালো করে পড়াশোনা করবে। আরেকটি বিষয় হলো যে এটি হলো জানুয়ারি মাস, পরের মাসটি হলো ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাস বাংলাদেশে প্রথম স্বাধীনতার বীজটা আসলে রোপণ করা হয়, সেখানে ভাষার জন্য প্রথম আমরা প্রতিবাদ করি। আর তোমরা এখন থেকে যতটুকু সম্ভব বাংলা ভাষায় কথা বলবে, কারণ বাংলা ভাষা পৃথিবীতে খুব দামি একটি ভাষা। কি কথা বলবে সেটিও বলে দেই, যেমন তোমরা বাবাকে বাবা ডাকো, মাকে মা ডাকো, কিন্তু তোমরা অপরিচিত যদি একটু বয়স্ক কাউকে দেখো তাহলে তোমরা কি বলো? আঙ্কেল বলো, আন্টি বলো। তোমাদের কাছে এটি আমাদের খুব একটি অনুরোধ যে তোমরা চাচ্চু বলো, মামা বলো, খালামণি বলো, হ্যাঁ, কিন্তু আঙ্কেল আন্টি এইগুলি ঠিক আমাদের ভাষা না, এইগুলি আমাদের ভাষা না। তোমাদের মিষ্টি মিষ্টি মুখে এই চাচ্চু মামা এগুলি যত শুনতে এতটা ভালো লাগে, এত প্রাণ ভরে যায়। আন্টি আঙ্কেল বললে মনে হয় কি তোমরা বেশ আমাদের আদরের দূরে থেকে যাও, ঠিক আমাদের আপন না। তুমি যদি একজন রিক্সাওয়ালার রিক্সায় যখন উঠো তখন যদি তাকে চাচ্চু ডাকো, তুমি দেখবে সে একবার ফিরে তোমার দিকে তাকাবে। আমরা তো চাই সেই বাংলাদেশের সব মানুষ আমাদের আত্মীয় হোক, সে রিক্সাওয়ালা হতে পারে, তোমাদের বাসায় যে কাজ করে যে ছোট্ট মেয়েটি বা বড় যিনি কাজ করেন তিনিও তো আমাদের আত্মীয়, তিনিও তো রান্না করে আমাদেরকে খাওয়ান। কাজেই আমরা যেন এমন কোনো কথা বলি না, এমন ভাবে ডাকি না যেটা পর মনে হয়। আমরা এমন শব্দ দিয়ে ডাকবো যাতে সবাই আমরা আপন আপন মনে হয়। আবার তোমাকেও যখন একদিন বড় হবে তখন ছোটরা যখন তোমাকে ডাকবে ঠিক তোমাকেও খালামণি করে ডাকবে, বড় আপু করে ডাকবে। হ্যাঁ, তখন তুমি দেখবে যে ওই ডাক্তার মধ্যে একটা মধুর একটা বিষয় আছে। এই আশিসের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকের কাছে আমাদের একটি হাত জোড় করার নিবেদন। আশা করি তোমরা এটি মেনে চলবে, আর যতক্ষণ সম্ভব তোমরা বাংলায় কথা বলবে। তোমরা ইংরেজি শিখবে, তোমরা বিভিন্ন ভাষা শিখবে, যেহেতু এখন পৃথিবীতে তোমাদের শিক্ষার আকাশটি অনেক উদার, তোমরা সব ভাষায় শিখবে, ইংরেজি শিখবে, কিন্তু যখন আমাদের সাথে কথা বলবে, বাবা মায়ের সাথে কথা বলবে, বন্ধুদের সাথে কথা বলবে, বাংলা ভাষাটি যেন তোমরা বলো। এবং যখন বাংলায় কথা বলবে তখন আধা বাংলা আধা ইংরেজিতে তোমরা বলো না। তোমরা যদি পারো পুরোটা ইংরেজিতে বলো, আর যদি পারো পুরোটা বাংলায় বলো। কিন্তু এই যে যেমন তোমাকে বলি, যেমন এখানে যেতে হয়, হে বেবি তুমি কি হাংরি হইছো, এই ধরনের ভাষা যেন আমরা কখনো না চাই। কারণ
এই ধরনের ভাষার জন্য তো সালাম, বরকত, জব্বার এরা এত প্রতিবাদ করেনি। এরা প্রতিবাদ করেছে কেন? এরা প্রতিবাদ করেছে যেই ভাষায় আমার মা কথা বলেন সেই ভাষা যেন আমার জিহ্বায় যেন আসে। এটি যদি তোমরা মেনে চলো আমরা বড়রা খুব খুশি হব। তাহলে এরপরে তুমি যখন আমাকে ডাকবে কি ডাকবে? চাচু ডাকো, মামা ডাকো, ঠিক আছে? কিন্তু আমি কারো কাছ থেকে আঙ্কেল ডাকতে শুনতে চাই না, কারণ আঙ্কেল আমাদের নিজেদের শব্দ না। আমি এবারে আমন্ত্রণ জানাবো ডক্টর পীযূষকান্তি বড়ুয়া এবং জাফর ওয়াজেদ, আপনাদের দুজনকেই যে কথা বলতে চান আগে। জাফর ওয়াজেদ, আপনার কথা সম্ভবত শেষ হয়নি, যদি সংক্ষেপে ছোট গল্প রয়ে গেল, শেষ হলো না। আসলে ওই যে চাচা বাংলা, আমাদের জেনারেশন, আমার মাকে দেখতাম যে চাচাজি, জ্যাঠাজি, জি বলতেন শব্দটা, জি জি, আমাদের মায়ের আমলে। কিন্তু আমাদের আমলে জি শব্দটা হারিয়ে গেল, এটা এখন হিন্দিতে শুনি। ওই জ্যাঠামশাই ছিল, কিন্তু আমরা জ্যাঠা, কাকা এসব ডাকতাম। কিন্তু এরপরে ফুপু ডাকতাম। এরপরে জেনারেশন এসে দেখলাম আমাদের সন্তানরা কাছ থেকে ফুপু শব্দটা বিলীন হয়ে গিয়েছে। ওরা এখন ডাকে আকা আকু। আমি কোনো অর্থ খুঁজে পাই না আকা আকুর মধ্যে কি পায়, কারণ আমরা ফুপু এগুলি বলতাম আর কি। এগুলি কেন যে ডেড হয়ে গেল বুঝলাম না। এটা খুব করুণ অবস্থা। এখন আঙ্কেল, আন্টি এগুলি শব্দগুলি বোধহয় ইজি উচ্চারণে তাই করে কিনা, বা জানি না এটা কেন হয়, হয়তো বিবর্তনের কারণে হয়েছে। তবে আমাদের ছড়াকার বিশেষ বড় ওই আঙ্কেল আন্টির শব্দ ব্যবহার করেননি, হয়তো আগামীতে তাকেও করতে হবে। কারণ শিশুরা যদি উচ্চারণই করে, শিশুরা যদি এগুলি ব্যবহার করে, আপনি দূরত্ব বাড়াবেন কি করে? কঠিন ব্যাপার এটা। এগুলি মনোজগতে ঠাই হয়ে গেলে সেখান থেকে বেরিয়ে আসা যায় না। আমি পীযূষ বড়ুয়ার লেখা নিয়ে বলছিলাম, বঙ্গবন্ধুকে নিয়ে তার লেখাগুলি অসামান্য, এবং আমি মনে করি যে এগুলি অনেক দিন টিকে থাকবে। আমাদের প্রজন্মের পর প্রজন্ম বঙ্গবন্ধুকে নিয়ে যারা কাজ করবেন, বঙ্গবন্ধু সম্পর্কে শিল্প সাহিত্যের বিষয়গুলি যারা তুলে আনবেন, তারা পীযূষ বড়ুয়াকে অবহেলা করতে পারবেন না কোনোভাবেই। কারণ তিনি যে সমৃদ্ধ শব্দ ব্যবহার করেছেন এবং ইতিহাসকে তুলে এনেছেন, ইতিহাসের টুকরো অংশগুলোকে, এটা আর কারোর মধ্যে নেই, পাইনি আমি যেহেতু এই বিষয়গুলি খুব নজরে রাখি এবং এগুলি নিয়ে সংগ্রহ করি, কাজ করি, পড়ি, সেখানে দেখেছি পীযূষ বড়ুয়ার যে ব্যক্তি, সেই ব্যক্তিটা আমাদের অনেকের কবিতা আসেনি। আমরা নিজেরা বিচ্ছিন্নভাবে এক একটি ঘটনার কবিতা লিখেছি, কিন্তু পুরো বঙ্গবন্ধুকে তুলে আনা, বাঙালির জীবন সংগ্রামকে তুলে আনা, মোগল আমলের পূর্বে সেই চন্দ্রগুপ্ত মৌর্যগুপ্ত সময় থেকে অতীশ দীপঙ্কর হয়ে এই বাংলায় আসা, এটা অনেক পথ পরিক্রমার ব্যাপার। এটা একমাত্র গৌতম বুদ্ধ করেছিলেন। 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি, তিনি হেঁটেছিলেন পথ, এবং সেই পথ ধরে তিনি লুম্বিনী থেকে কত জায়গায় চলে গেলেন, এবং তার অনুসারীরা আজকে এই বিশ্বের অনেক অঞ্চলে ছড়িয়ে সমৃদ্ধভাবে আছেন। সেখানে পীযূষ বড়ুয়া কিন্তু হেঁটে চলছেন। তার হেঁটে চলাটা হচ্ছে ছন্দে, শব্দে এবং বিষয়গত দিক থেকে। সেখানে পীযূষ বড়ুয়া এক অকৃত্রিম মানব, এবং যার মধ্যে আমি একটা বেশ মানবিক গুণাবলীর কথা থাকো মানুষের মধ্যে আলাদা, কিন্তু তার যে সাহিত্যিক চেতনা এবং সাহিত্যের জন্য যে নিবেদন, শিল্পের জন্য যে নিবেদন, এটা কিন্তু অন্যরকম। এবং তার আমি যেটা বুঝি যে তিনি যেটা বিশ্বাস করেন, আমার ধারণা সেটা হচ্ছে শিল্প, সাহিত্য ও রাজনীতি একই জীবনের দুই রকম উচ্চারণ। তিনি শুধু শিল্পের জন্য শিল্প এই ধারায় সম্ভবত বিশ্বাস করেন না। তিনি মনে করেন শিল্প ও রাজনীতি একই জীবনের দুই রকম উচ্চারণ। রাজনীতির পথ একরকম, শিল্পের পথ আরেক রকম, কিন্তু দুটোরই অঙ্গাঙ্গি সম্পর্ক, যে কারণে রাজনৈতিক ঘাত প্রতিঘাতগুলো তার ছড়ায় উঠে এসেছে। এগুলো আগামী দিনে যারা বাংলাদেশের অতীতকে জানতে চাইবে, চিনতে চাইবে, বুঝতে চাইবে, তার এই কবিতা বা ছড়ার সাথে তাদের সম্পর্ক গড়ে তুলতেই হবে। কারণ এগুলিকে বাদ দিয়ে আমার মনে হয় না যেটা পূর্ণাঙ্গ কোনো রচনা বা গবেষণা ভবিষ্যতের গবেষণা করতে পারবে। কারণ পীযূষ বড়ুয়া এই যে আমাদের 64 জেলার প্রত্যেকটা অঞ্চলকে তুলে আনা, প্রত্যেকটা কীর্তিগুলি ধরে রাখা ছড়ায় ছন্দে, এটা কিন্তু অত্যন্ত কঠিন কাজ। এটা সহজসাধ্য নয়, এবং অনেক অসাধ্য সাধন করেছেন। হয়তো হিমালয়ের শৃঙ্গ উঠেননি, কিন্তু উঠার পথটা তো তৈরি করে রেখেছেন, এবং আমার তো ধারণা তিনি ক্রমান্বয়ে শৃঙ্গে উঠে যাবেন এক সময়।
বুদ্ধিদ্রম লাভ করবেন কিনা জানি না, কিন্তু তিনি যে সাহিত্যের ছড়ার এবং আমাদের সাহিত্যের একটা হিমালয়ের শৃঙ্গে উঠে যাবেন এটা আমি নিশ্চিত। যদি কোনো বিঘ্ন না আসে তাহলে পীযূষ বড়ুয়াকে রোখে সাধ্যকার। সকলকে অজস্র ধন্যবাদ। আমি মাঝখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য অনেকগুলো আবৃত্তি শুনতে পারিনি, ওই সময় মোবাইলে শুনেছি, আমি পরে শুনে নেব। এবং আমি মঞ্জুর কাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে এরকম একজন গুণী ছড়াকারের অনুষ্ঠানে আমাকে ডাকা। আমি আমার প্রথমে মনে হচ্ছিলাম, বলছিলাম এটা কি হংস মাঝে বক হয়ে যাব না তো আবার? বলো যে না না, উনি তো ভরসা দেন, আশা দেন, আশার বাণী শোনান, ভরসার বাণী দেন। তো সে আমাকে নিরুৎসাহিত করেননি, বরং উৎসাহ দিয়েছেন, এবং তার উৎসাহ আমাকে পাশে হয়ে থাকবে। আমি যখনই চাঁদপুর যে একবার অন্তত চোখের দেখা দেখতে চাই। আর পীযূষ বড়ুয়া যুগ যুগ জিও, অনেকদিন বেঁচে থাকেন শিল্পে, সাহিত্যে, সংস্কৃতিতে এবং মানবিক সেবার কাজে। আর চিকিৎসক তো রয়েছে, মানুষকে বাঁচিয়ে তোলাও তো আপনার কাজ। তো সেই যে সব মিলিয়ে একটি পরিপূর্ণ মানুষের দিকে আপনার যাত্রা। এবং আমি মনে করি একটা সম্পন্ন মানবের যে গুণাবলীগুলি থাকা দরকার পীযূষ বড়ুয়া সবগুলি ধারণ করেন। আমি ওনার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি, এবং আমি আমার যত চেষ্টা প্রচেষ্টা থাকবে পীযূষ বড়ুয়ার এই শিল্প সাহিত্য কর্মগুলি যাতে আরো অনেকের মধ্যে প্রচার করা যায়, আরো প্রসারিত করা যায়, সে কাজটি আমি করব আমার অবস্থান থেকে। আমি পীযূষ বড়ুয়ার প্রতি আবারও বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি সব উৎসর্গ করে দিলাম। তিনি গ্রহণ করে আমাকে কৃতার্থ করবেন, এই কামনা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুব গুছিয়ে এবং বেশ দরদ মাখানো কণ্ঠে কথাগুলি বললেন। আপনি যতগুলি কথা বলেছেন প্রত্যেকটি কথা আপনি মিন করেছেন। এবং ডক্টর পীযূষ কান্তি বড়ুয়া শিশুদেরকে সম্মান করেন, বড়দের সম্মান করেন, দেশকে সম্মান করেন, মুক্তিযুদ্ধকে সম্মান করেন, স্বদেশকে সম্মান করেন। আমরা প্রত্যেকে আশা করি এবং দাবি রাখি যে পরিবার থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে ডাক্তার পীযূষ কান্তি বড়ুয়া সর্বোচ্চ সম্মান পাবেন। ডাক্তার পীযূষ কান্তি বড়ুয়া, আপনাকে উপলক্ষ করে আমাদের এই ক্ষুদ্র অর্ঘ্য আমরা খুব নিখুঁতভাবে করতে পারিনি। আপনাকে যতটা সম্মানিত করা প্রয়োজন ছিল, আপনি যতটা সম্মানিত মানুষ ততটুকু আমরা হয়তো করতে পারিনি। কিন্তু এই বাচ্চাদের কচি মুখে আপনার আবৃত্তি শুনে, আপনার রচনার আবৃত্তি শুনে আমরা প্রত্যেকে মুগ্ধ হয়েছি, এবং বিভিন্ন স্বাদের, বিভিন্ন ছড়ার সাথে আমরা পরিচিত হয়েছি। আমরা আশা করব যে আপনি সুস্থ থাকবেন, আপনি শিশুদের জন্য লিখবেন, বড়দের জন্য লিখবেন। আধারের মধ্যে আপনি যেন আলোক শিখা হয়ে একটি জীবন অতিবাহিত করতে পারেন। দীর্ঘ কর্মক্ষম জীবন আপনার কামনা করি। আপনার শেষ কথা দিয়ে আজকে আমরা শেষ করব। তার আগে বলে নেই, এই অনুষ্ঠানটি প্রযোজনা করছে আমরা শিশুদের সঙ্গে আশিস, প্রচার করছে nrbnews24.com। আর এই অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি মাসের প্রথম শুক্রবার নিউ ইয়র্ক সময় রাত 10টায়, প্রতি মাসের প্রথম শনিবার বাংলাদেশ সময় সকাল 9টায়। সবাই আমাদের সাথে থাকবেন, সবাই শিশুদের সাথে থাকবেন, সবাই আশিসের সাথে থাকবেন। আমরা ডাক্তার পীযূষ কান্তি বড়ুয়ার গল্প শুনব। তার আগে একটি কথা আমাদের বলা উচিত, সেটি হলো এই অনুষ্ঠানের নেপথ্যে একজন মহিষী নারী আছেন। তিনি এই সব শিশুদেরকে শিখিয়েছেন। তিনি মুক্তা পীযূষ। তিনি বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের যারা কর্ণধার তাদের মধ্যে অন্যতম, এবং প্রধানতম বললেও হয়তো কোনো ভুল হবে না, এবং সভাপতি। এবং তার প্রতি আমাদের অজস্র কৃতজ্ঞতা যে তিনি বঙ্গবন্ধুর নামে একটা আবৃত্তি পরিষদ করেছেন। চাঁদপুরের মতো একটি জায়গায় যেখানে দীর্ঘদিন যাবৎ সংস্কৃতির তেমন চর্চা হয়নি, সেখানে তিনি আলোক শিখা নিয়ে হাজির হয়েছেন। এই মহিষী নারীর প্রতি আমাদের প্রত্যেকের পক্ষ থেকে অকৃত্রিম শ্রদ্ধা। শেষ কথা বলবেন ডাক্তার পীযূষ কান্তি বড়ুয়া। ধন্যবাদ প্রিয় সঞ্চালক মঞ্জুর কাদের ভাই, এবং আমার অত্যন্ত শ্রদ্ধার পূজনীয় ব্যক্তিত্ব কবি ও সাংবাদিক জাফর ওয়াজেদ মহোদয়। মঞ্জুর কাদের ভাই যেভাবে আমাকে উপস্থাপন করলেন এবং জাফর ওয়াজেদ ভাই যেভাবে বললেন, আমার আসলে এত কৃতজ্ঞতা জমা হলো যে এটা এক জীবনে শেষ করার নয় বলে। এজন্য আমি আসলে কৃতজ্ঞতা দেখাতে যাচ্ছি না, কারণ
আমি হলাম তাঁদেরই মানুষ, তাদেরই অন্তরের মধ্যে আমার স্থান, আমার অন্তরের মধ্যে তারা পুরোপুরি আছেন। সুতরাং এখানে আর কৃতজ্ঞতা জানানোর কিছু নেই। যেমনটি বাবা বা মাকে মানুষ কৃতজ্ঞতা জানায় না, তেমনি করে আমি তাদের দুজনের প্রতি আমার সেই কৃতজ্ঞতাটুকু উজ্জ্বল রাখলাম। আমি আমার অগ্রজ একজন সাংবাদিক, তিনি এক সাহিত্য আসরে একটা মজার কথা বলেছিলেন। একজন আবৃত্তিকার আবৃত্তি করার পরে ওই কবি ওখানে উপস্থিত ছিলেন। তিনি বললেন, তাকে নাকি জিজ্ঞেস করেছেন কবিতাটি কার। তো আমার অগ্রজ সাংবাদিক, উনি কাজী শাহাদাত তার নাম, তিনি বললেন যে এটা তো আপনার কবিতা। তো উনি বলে, আমি এত সুন্দর কবিতা লিখেছি? তো সবাই হেসে দিলেন। যে আসলে আবৃত্তিকারের কণ্ঠে যখন কবিতাটা ওঠে, সেটা অচেনা হয়ে যায় কবির কাছে। এত ভালো, এত আবেগ এবং এত আহ, সেটাকে যে ঘটনা বাহুল্যের সাথে, ঘটনার সাথে যুক্ত করা হতো। আজকের এই শিশু আবৃত্তিকাররা, যারা হয়তো বয়সী শিশু কিন্তু কণ্ঠে তারা শিশু না, তাদের শিল্পে তারা শিশু না, তারা এত সুন্দর করে কবিতা ছড়াগুলোকে তাদের কণ্ঠে ধারণ করেছে যে মনে হচ্ছে না যেগুলি আসলে আমি লিখেছিলাম। তো তাদেরকে আমি অকুণ্ঠ ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই তাদেরকে, যিনি নির্মাণ করছেন ধীরে ধীরে সেই সভাপতি বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদকে। আমি এই প্রসঙ্গে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি, আমার নাম প্রয়াত পীযূষকান্তি রায়চৌধুরী, যিনি গীতিকার ও কবি ছিলেন, গায়ক ছিলেন, শিল্পী ছিলেন, আমি তাকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। তারই উত্তরাধিকার হিসেবে, উত্তরসূরি হিসেবে মুক্তা পিছু এই সংগঠনের হাল ধরেছেন এবং এই বাচ্চাগুলোর মা হয়ে দাঁড়িয়েছেন তিনি। এই যে রুবাইয়াকে নিয়ে আমাদের একটা মজার ঘটনা আছে। আমরা একটা কাশবনে ফুল ছবি তুলতে গিয়েছিলাম। ছবি আপলোড করার পরে সবাই মনে করেছে রুবাইয়া হচ্ছে আমাদের মেয়ে, এবং আসলে এখন সে আমাদের মেয়ে হয়ে গেছে। যেমন নিলয়, আসমা, কিংবা এই যে আরো যারা শিল্পী আছে, তারা তাদের এই যে সভাপতিরই ছেলে মেয়ে হয়ে গেছে। আমি আমার এই ছড়া লেখায় প্রথমে আমি ঋণ স্বীকার করি আমার প্রয়াত কাকা, আমার বাবার মানে মাসতুতো ভাই শ্রীমান কাকা। তিনি আমাকে বেশ উৎসাহ দিয়েছিলেন যখন আমি স্বৈরাচার আন্দোলনের সময় টুকটাক লিখি। তখন উনি আমাকে বলেছিলেন আমার ছড়ার খাতা দেখে যাতে না থামি। আমি স্বীকার করছি কৃতজ্ঞতা ভরে আমাদের জুই খেলাঘর আসরের আলকরণের জুই খেলাঘর আসরের যে মনির ভাইকে, এবং আহ, খেলাঘর চট্টগ্রাম মহানগরের তৎকালীন সাহিত্য বাসরের যিনি মানে কর্ণধার ছিলেন আশিস দা, এদের সবাইকে, এবং তারেক সলমান সেলিম, যারা আমাকে ওই সময়ে তৈরি করেছিলেন, আমাকে যারা পরিচর্যা করেছিলেন, এবং তাদের মাধ্যমে আমি ছড়া লেখা, উপস্থাপনা করা, সঞ্চালনা করা, এমনকি তারা আমাকে দিয়ে ওই ছোটবেলায় ক্রিকেট খেলার ধারা বর্ণনা পর্যন্ত দিয়েছেন, ধারাভাষ্যকার হিসেবে আমাকে তারা নামিয়েছেন। এবং এই যে আমাদের সঞ্জীব বড়ুয়া চট্টগ্রামে, উনি খেলাঘরের হয়ে আমাকে দিয়ে অভিনয় করিয়েছেন। রাজা ও রাজদ্রোহী নাটকে শিশু কিশোর আনন্দমেলায় অভিনয় করে আমি কিন্তু চতুর্থ সৈনিক হিসেবে অভিনয় করে পুরস্কারও পেয়েছি, তৃতীয় সেরা অভিনেতার পুরস্কার। এইভাবে করে আস্তে আস্তে তারা আমাকে তৈরি করেছে। আমার হাতে তখন তো সুকুমার রায়ের বই ছিল, সুকুমার বড়ুয়ার বই ছিল। এই যে সুকুমার বড়ুয়ার বই থেকে প্রথম ছড়া আবৃত্তি করে আমি কিন্তু আবৃত্তিতে প্রথম পুরস্কার অর্জন করি। এই যে এতটুকুন হাতিটার অত বড় দাঁত, শাক খায় না, ভাত খায় না, শাক খায় না, মাছ খায় না, খায় না গরম ভাত। এই ছড়াটাই ছিল আমার প্রথম আবৃত্তি ছড়া, যেটা দিয়ে আমি প্রথম স্থান অর্জন করি। আমি এই ক্ষেত্রে আমার বাবা মার তো কথা স্বীকার করার দরকার নেই, কারণ তারা আমাকে তো বানাবেনি, তৈরি করবেনি। এই সাথে যুক্ত ছিলেন যারা আমাকে, এই খেলাঘরের লোকজন, তাদের কাছে আমি বিনীতভাবে কৃতজ্ঞতা জানাই। ইলিশের বাড়ি, এই ছড়া গ্রন্থটা নির্মাণে যিনি আমাকে অনুপ্রেরণা দিয়েছেন, তিনি হচ্ছেন তৎকালীন জেলা প্রশাসক চাঁদপুরের জনাব আব্দুস সবুর মন্ডল মহোদয়, যিনি এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে আছেন। তার অনুপ্রেরণায় আমার এই ইলিশের বাড়ি চাঁদপুর ছড়া গ্রন্থটি জন্ম লাভ করে। এবং চাঁদপুর জেলা ব্র্যান্ডিং এর যে গ্রন্থ, যে ইলিশের বাড়ি চাঁদপুর দ্বিভাষিক গ্রন্থ, যে যে সিটি হিলসা সিটি অফ হিলসা, যেটা চাঁদপুর, ওই গ্রন্থের মধ্যে আমার প্রায় 25টা ছড়া স্থান পেয়েছে। এবং আব্দুস সবুর মন্ডল মহোদয় আমাকে এই বলেছেন, তখন এই পরামর্শ দিয়েছেন, পীযূষ,
আপনি এই ছড়াগুলোর মধ্যে কোনো না কোনো ভাবে ইলিশকে ঢুকাবেন, অর্থাৎ ইলিশকে ব্র্যান্ডিং আমরা করছি। সুতরাং এখানে যে 40টা গ্রামে আগাম ঈদ হয়, এই ঈদের মধ্যে ইলিশটা একটু ঢুকায়েন। এই যে 1 মাস ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে, খেলা হচ্ছে, ফুটবল হচ্ছে, ওখানেও ইলিশটা ঢুকাবেন। এমন ভাবে উনি আমাকে অনুপ্রাণিত করেন। এই যে চাঁদপুরে প্যারা সন্দেশ বিখ্যাত সাচারের, এই যে পানসুপারি হ্যামচরের বিখ্যাত, এই যে উচ্চঙ্গার মুড়ি বিখ্যাত, কচুয়ার কই মাছ বিখ্যাত, হ্যাঁ, এই যে গান্ধী ঘোষের ক্ষীর বিখ্যাত মতলবের, এই যে ফরিদগঞ্জের আউয়ালের মিষ্টি বিখ্যাত, 1 মিনিটের এই যে গরম মিষ্টি সন্ধ্যাবেলার এটা বিখ্যাত। এইগুলির সাথে সাথে বলে যে ইলিশকেও ঢুকাবেন, অর্থাৎ ইলিশ হলো আমার ব্র্যান্ড। ইলিশকে কেন্দ্র করে একটা মানুষ যখন চাঁদপুর আসবে, শুধু ইলিশ খেতে তো আসবে না, ইলিশ খাওয়ার পর তার সময় যদি বাঁচে সে কি করবে? এই যে এখানে যে প্রত্নতাত্ত্বিক দর্শনীয় স্থানগুলো, লোহাগড়া মঠ, সাচারের হ্রদ, এই যে মেহের কালীবাড়ি যেখানে বিগ্রহহীন পূজা হয় মা কালীর, কিংবা এই যে মনসা মুড়া, এই যে বেহুলার শ্বশুর বাড়ি বা পাটাপুতা, এগুলি সবগুলোর ভিতরেই দেখা যাচ্ছে যে আমার এই যে ইলিশকে একটু একটু করে ঢুকাতে হয়েছে এবং ইলিশ ব্র্যান্ডিং করা হয়েছে, যে কারণে আমার এই ছড়াগুলোর জন্ম হয়েছে। এবং আমি যখন ওই ছড়াগুলো লিখি, ওখানে একটা লাইন আছে যে ইলিশ তোমার বোন হয় গো, ইলিশ আমার মেয়ে, ডিমের ইলিশ আর কেউ না হাতের কাছে পেয়ে। আমি ইলিশের বাবা হিসেবে তখন আমার মাথায় ছিল আব্দুস সবুর মন্ডল মহোদয়, তৎকালীন জেলা প্রশাসক, যিনি ইলিশের জাটকা ইলিশ রক্ষায়, মা ইলিশ রক্ষায় প্রচুর অবদান রেখেছেন। তিনি অবশ্য জনপ্রশাসন পদকও পেয়েছেন, কিন্তু তার এই অনুপ্রেরণায় ইলিশের বাড়ি এই বইটা কিন্তু জন্ম নিয়েছে। আমি বিনম্র চিত্তে কৃতজ্ঞতায় আমি স্মরণ করছি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী, চাঁদপুর 3 আসনের সংসদ সদস্য ডাক্তার দীপুমণি এমপি মহোদয়কে। তিনি অত্যন্ত স্নেহ করেন আমাকে। তিনি এই যে চতুরঙ্গ ইলিশ উৎসবে, যেটা আমাদের হারুন আল রশিদের যে যিনি যিনি এটা রূপকার ইলিশ উৎসব, ওই ইলিশ উৎসবে আপা আমার ইলিশের ছড়াকে নিজের কণ্ঠে ধারণ করে কিন্তু আপা পাঠ করেছেন, নিজে শেয়ার করেছেন, ফেসবুকে লাইভ দিয়েছেন। এবং এই যে মৎস্য সপ্তাহের শুরুতে কিন্তু আপনার আপা আমার ইলিশের ছড়াটা দিয়ে কিন্তু শুরু করেছেন তার বক্তব্য। আমি আপার কাছে অনেক ঋণী। আপা, আপার মতন একজন মানুষ, আপার মতন একজন বাংলাদেশের যে নিখাদ এবং সভ্য শোভন রাজনীতির ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, তার কণ্ঠে যে আমার ছড়াগুলো উঠেছে, এই ঋণ তো আমার মানে শোধ করার না। আপার মাধ্যমে এখানে ইলিশের বাড়ি চাঁদপুর গ্রন্থে ওই যে প্রধানমন্ত্রীর উপহার একটা ছড়া আছে শেষের দিকে, মধুমতির পাড়ের মেয়ের দারুণ উপহার। এই ছড়াটাও কিন্তু আমাদের এই যে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে পৌঁছেছে। আমি আমার আপা ডাক্তার দীপুমণি এমপি মহোদয়ের কাছে অত্যন্ত ঋণী। আমাকে তো এখন ঋণী করে ফেলে বললাম জাফর ওয়াজেদ ভাই। আমি বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের কাছে ঋণী। কেন ঋণী? এখানে যখন দিবস কেন্দ্রিক মানে জেলা প্রশাসনের তরফ থেকে বলি, কিংবা অনলাইন বলি, বা বিভিন্ন জায়গা থেকে যখন তাদের কাছে বৃন্দ আবৃত্তি পরিবেশনের সুযোগ আসে, দায়িত্ব আসে, তখন তারা আমাকে বলে যে আপনি আমাদের জন্য একটা গ্রন্থনা করে দেন, আপনি আমাদেরকে একটা ইতিহাস সমৃদ্ধ একটা থিমেটিক পরিবেশনা নির্মাণ করে দেন। এগুলো নির্মাণ করতে গিয়ে আমার অনেকগুলো নির্মাণ হয়ে গেছে, পদ্মা সেতু কেন্দ্রিক নির্মাণ, ছাত্রলীগ কেন্দ্রিক নির্মাণ, এই যে সুবর্ণ শতক, সুবর্ণ 50 নির্মাণ, মুজিবের জন্মশত বর্ষ উপলক্ষে নির্মাণ, বাংলা ভাষা, এই যে চেতনায় বঙ্গবাণী, এগুলো নিয়ে যে নির্মাণ, এগুলো কিন্তু বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ আমাকে তাগাদা দিয়েছে, আমি তাদের জন্য আস্তে আস্তে নির্মাণ করেছি। এই আবার আরো কিছু বিষয় আছে, যেমন যে আমি চাঁদপুরের হয়ে কিন্তু যে চাঁদপুরের যে উন্নয়ন মেলার থিম সং, ওই যে চাঁদ সদাগর চাঁদ ফকিরের নামেতে চাঁদপুর, সকল দলে ধর্মবর্ণে সম্প্রীতি ভরপুর, সম্প্রীতি ভরপুর, এই যে গানগুলো লেখা, এটাও আমার লেখা, এবং এখানেও আব্দুস সবুর মন্ডল মহোদয়ের স্নেহ আছে। তারপরে মধ্যরাতের মোলহেড, এই যে গণহত্যার পরিবেশ থিয়েটার, এই নিয়েও আমি একটা নাটক লিখেছি যৌথভাবে সৌম্য সালেক, কবি, যিনি আসলে নাম আবু সালেম মোহাম্মদ আবদুল্লাহ, তিনি কালচারাল অফিসার বাংলাদেশ শিল্পকলা একাডেমির। তারও কিন্তু অবদান আছে আমাকে এই মানে চর্চায় উদ্বুদ্ধ করার, আগ্রহী করার। তার এই কারণে কিন্তু নাটকটা লেখা হয়ে গেছে। এবং আরো একটা নাটক আছে শেখ মুজিবের মেয়ে, যেটা খাগড়াছড়ি শিল্পকলা একাডেমি মঞ্চস্থ করেছে। সুতরাং আসলে সবাই আমাকে ভালোবাসেন, আমাকে সহযোগিতা করেছেন, এজন্য হয়তো বা আমি লিখে যাচ্ছি। আমি এ প্রসঙ্গে আরো অনেকের কথা স্মরণ করতে পারি। চট্টগ্রামের রাশেদ রূপ ভাইয়ের কথা স্মরণ করতে পারি, তিনিও আমাকে অনুপ্রাণিত করেন। আমার আরো অনেক বন্ধু আছে, আমার অনেক আরো অগ্রজ মানুষ আছে। আমি আমার বড় মামা সুনীল কান্তি বড়ুয়ার কথাও বলছি, তিনিও কিন্তু আমাকে আমার ছড়াগুলো, কবিতাগুলো ফেসবুকে দেখলেই
তিনি আমাকে বেশ উৎসাহিত করেন এবং তিনি আমাকে দিয়ে অনেকগুলো লিখিয়ে অনেক জায়গায় তিনি পাঠিয়েছেন। আমার পরিবার থেকে আমার বড় ভাই তিনিও আমাকে বেশ অনুপ্রাণিত করেছেন। তার আর্থিক সহযোগিতায় আমার একটা যে ঘুমের মধ্যে লীলাসী উপন্যাস বের হয়েছে। এই যে শেকড়ের টানে ছড়া অভিযানে যেরকম বাংলাদেশের 64টা জেলার নামকরণ বা কোত্থেকে উৎপত্তি হলো, তেমনি সে ঘুমের মধ্যে লীলাসী উপন্যাসটা কিন্তু ওগুলিরই একটা উপন্যাসিক সংস্করণ বা গদ্য সংস্করণ। আমি আর কথা বাড়াচ্ছি না। আমি আমার স্কুল জীবনের শিক্ষিকা রুবি বাড়ই, তারপরে ডি ক্রুজ, এরপরে আমার যে রেমন দাস আমার স্যার আমাদের সেন্ট প্লাসিড স্কুলে, আমি তাদেরকে স্মরণ করছি। তারাও আমাকে ছড়া লেখায় উদ্বুদ্ধ করেছেন। আমি আমার প্রয়াত প্রিন্সিপাল ব্রাদার মার্শাল সিএস সিনহাকেও স্মরণ করছি। তিনিও একসময় আমার মানে ছড়া পড়েছেন। আমার একটা মজার ঘটনা আছে ছড়া লিখে। আসলে ছড়া লেখাটা শুরু হয়ে আমি 3য় শ্রেণীতে যখন বসি, তো একদিন 3য় শ্রেণীতে হুজুরে ক্লাস নিচ্ছিল, আমাদেরকে একটু শাস্তি দিয়েছে, হাতে একটা স্কেলের বাড়ি দিয়েছে। তো বাড়ি দিয়েছে এই জন্য মানে একটু কষ্ট লেগেছে, আমরা 4 লাইন ছড়া লিখেছি। তো আমাদের ক্লাস টিচার ক্লাসে আসার পরে সবাই ক্লাস টিচার রুবি বাড়িকে বলেছে যে পীযূষকে তো হুজুরে মেরেছে এই হাতে একটা, এই জন্য পীযূষ ছড়া লিখেছে। তো আমার টিচার ছড়াটা দেখেছেন, পড়েছেন, পরে তিনি ব্রাদার আমাদের প্রিন্সিপালকে জানিয়েছেন। পুরো স্কুল জেনেছে যে আমি ছড়া লিখেছি, হ্যাঁ, প্রতিবাদ করে। এই যে মানে সবাই জানলো যে আমি ছড়া লিখি। এরপরে তো প্যারামাউন্টের যে মানে একটা বিজ্ঞাপনের জন্য ছড়া লিখছি, যে বলে লোকে দেখলে চোখে প্যারামাউন্টের মিষ্টি, সেদিক থেকে যায় না বেখে 2 চোখেরই দৃষ্টি, মিষ্টিগুলো দেখতে বড় স্বাদ আছে তার ভারী, নতুন জামাই নেয় কিনে গেলে শ্বশুর বাড়ি। এই ছোটবেলার ছড়া ছিল আমার এরকম। আমি এভাবেই বড় হয়েছি এবং আশা করি সবাই আমাকে ভবিষ্যতে সহযোগিতা করবেন, ভালোবাসবেন। আমার ছড়াগুলো, আমার রচনাগুলো, কবিতাগুলো নেবেন সাদরে। আমি আশিসকে ধন্যবাদ জানাই, মঞ্জুর কাদের ভাইকে ধন্যবাদ জানাই, নেপথ্য কারিগর ওমর আলী ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন। জয় বাংলা। অনেক ধন্যবাদ ডাক্তার পীযূষ কান্তি বড়ুয়া। তিনি আমাকে বলেছিলেন আজকে তাদের একটি সামাজিক অনুষ্ঠান আছে, সম্ভবত বনভোজন। তিনি বলেছিলেন যে খুব ভোরে তিনি রওনা দিবেন এবং এখানে যত শিশু শিল্পী আছে তারা সহ, এবং তিনি বলেছিলেন যে যত তাড়াতাড়ি অনুষ্ঠানটি যেন শেষ করে নেওয়া হয়। জাফর ওয়াজেদ তিনিও বলেছিলেন যে কয় ঘন্টার অনুষ্ঠান করবেন, আমি বলছিলাম 1 ঘন্টার। তিনি তখন একটু মুচকি হাসি দিয়েছিলেন যে হ্যাঁ, তাড়াতাড়ি অনুষ্ঠানটা শেষ হবে, কিন্তু এখন 12:15 বাজে। তার মানে হলো যে আসলে শিল্পের আসরগুলি আকর্ষণীয় হয়। একজন লেখক যখন তার সন্তানের মতো লেখাগুলি কোনো বাচিক শিল্পীর কণ্ঠে শুনেন, তখন সেটি তার কাছে মনে হচ্ছে যে তার সন্তান অন্য কেউ লালন করছে। এটি একটি আনন্দের বিষয় এবং এই আনন্দটি লেখকের প্রাপ্য। আজকে যে খুদে 4 জন শিল্পী এই লেখককে এই আনন্দ দিয়েছে, তাদের প্রত্যেককে আমাদের অভিনন্দন, আমাদের শুভেচ্ছা, আমাদের কৃতজ্ঞতা। আমার পক্ষ থেকে, ডক্টর পীযূষ কান্তি বড়ুয়ার পক্ষ থেকে, জাফর ওয়াজেদের পক্ষ থেকে এবং আশিসের পক্ষ থেকে, সর্বোপরি nrbnews24.com এর পক্ষ থেকে। ডাক্তার পীযূষ কান্তি বড়ুয়া, জাফর ওয়াজেদ, প্রখর পীযূষ, আসমা আক্তার, নিলয় দাস, রুবাইয়া হোসেন, সকলকে ধন্যবাদ। আপনাকে অজস্র ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। বন্ধুবর পীযূষ কান্তি বড়ুয়ার প্রতি আবার শ্রদ্ধা ভক্তির পরিমাণ আরো বৃদ্ধি হোক। আমরা যেন পরস্পরের হাত ধরে এগিয়ে যেতে পারি, এই কামনা করি। আর যারা আবৃত্তি করেছেন তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। আর আপনি যে আমাদেরকে নিয়ে আয়োজন করেছেন সেজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা এবং অভিনন্দন বরাদ্দ করা হলো। আপনি যুগ যুগ জিও, অনেকদিন বেঁচে থাকেন এবং আগামীতে আমরা আশা করব পীযূষ কান্তি বড়ুয়াকে নিয়ে আরো বড় পরিসরে আলোচনা হবে, সেই প্রত্যাশায় রইলাম। সকলের প্রতি অভিনন্দন, কৃতজ্ঞতা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।